আমি মনে করি যে আপনাদের সিনিয়র মানুষ হিসাবে আমার প্রধান কাজ হচ্ছে পৃথিবীতে আমি যা জানি সেটা আমার পরের প্রজন্মকে জানিয়ে যাওয়া। এটা হচ্ছে একটা পবিত্র দায়িত্বের মতো। ইসলামও সম্ভবত সেটাই বলে, আমি যা জেনেছি সেটা আরেকজনকে জানাতে হবে। এবং কোথাও কোথাও না জানানোটা এক ধরনের অপরাধ, নৈতিক অপরাধ। ফলে আমি যখন এই ধরনের কথা বলার সুযোগ পাই আমি সেটি করি। আপনারা দেখে থাকবেন যে ইউটিউবে আমার প্রচুর এই ধরনের বক্তব্য আছে। এই কারণেই যেখানেই যাই বলা হয় সেখানেই আমি যাই, আমি যে মানুষকে বলার চেষ্টা করি। আজকের যে বিষয়টি সেটি এত জরুরি একটি বিষয় যে এর উপর দাঁড়িয়ে আছে যে আমাদের পুরো জাতির জ্ঞানতাত্ত্বিক জার্নি, ভবিষ্যতে কত দূর যাব, পিছনে কত দূর এসছি এবং কীভাবে এসছি, এই বিষয়গুলোর উপরে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্যে প্রথমে আমি ভূমিকা করে নেই। প্রথম ভূমিকাটা হচ্ছে এই যে আপনারা জ্ঞানের চর্চা করছেন প্রচলিত ধারায়। 2টা ট্রেডিশন 3টা ট্রেডিশন আছে জ্ঞানের, আমরা সেগুলো ইসলামী জ্ঞানের চর্চা করছি, সেটারও একটা সিলসিলা অনুসরণ করে। সেকুলার, তথাকথিত সেকুলার জ্ঞানের যে চর্চা সেটারও একটা সিলসিলা ধরে আমরা করছি। এখন আমি আমার এই জীবনে দেখেছি যে এই যে আমাদের সেকুলার জ্ঞানের যে সিলসিলা, এর মধ্যে ভয়াবহ গলদ আছে। ফলে আমি যে কথা বলবো সেটা আপনাদের জানার সাথে প্রায়শই মিলবে না, প্রায়শই সংঘাতপূর্ণ হবে। ফলে আপনারা এটা সিরিয়াসলি চিন্তা করে আপনাদের নিতে হবে। অনেক জায়গায় আপনাদের সাথে এত অমিল হবে আপনাদের জানার সাথে যে আপনারা মানে এটা অবিশ্বাস মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। এটা হলো প্রথম ভূমিকাটা করে রাখি। দ্বিতীয় ভূমিকাটা হচ্ছে এই যে আমি মনে করি মানুষ হিসেবে আমি যেখানে জন্মেছি সেই মাটিকে আমার জানতে হবে, সেই জমিনকে আমার জানা দরকার আছে। এবং আমার যে পরম্পরা, জ্ঞান, জানা এবং পৃথিবীকে বোঝার যে পরম্পরা, সেটা এই মাটির ভিত্তিতে যে পরম্পরা সেটাকেও জানতে হবে। পরে আমি যেখানেই যাই, যেখানেই পৌঁছি, কিন্তু এটাকে জানার ফলে আমার যে ভিত্তি তৈরি হবে, এখান থেকে যদি আমি সামনের দিকে যাই তাহলে আমার যাওয়াটা নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ফলে এই 2টা জিনিস আমি আমার কথার মধ্যে থাকবে। আজকের বিষয় আপনারা জানেন ওরিয়েন্টালিজম, উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ এবং স্বাধীনতা উত্তর বুদ্ধিবৃত্তিক জার্নি। বুদ্ধিবৃত্তিক জার্নিগুলো সাধারণত যেখানে ফুটে ওঠে ইতিহাস চর্চা, সমাজ চর্চা, সাহিত্য চর্চা, জ্ঞান চর্চা, এগুলো নিয়ে আমি কথা বলবো। আমি প্রথমে ওরিয়েন্টালিজম নিয়ে বলিনি যে ওরিয়েন্টালিজম এমন একটা বই যেটি বের হওয়ার পরে সারা পৃথিবীর জ্ঞান চর্চার ধরনে একটা গুরুতর পরিবর্তন আসছে। এটা অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। 2টা কারণে। আপনারা জানেন যে পৃথিবী গত 50 বছর মারাত্মকভাবে ইসলাম বিরোধী হয়ে গেছে। যে কোনো কারণেই হোক, সেটা একটা নাম দেওয়া হয়েছে ইসলামোফোবিয়া। এটা অনেকে এখন স্বীকার করছেন যে অর্থহীনভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলামকে খারাপ প্রমাণ করা, ইসলামকে কলঙ্কিত করা, এই জিনিসগুলো আছে যেটা কাভারিং ইসলামে এডওয়ার্ড সৈয়দ ভালোভাবে দেখিয়েছেন যে মিডিয়া কীভাবে ইসলামকে খারাপ হিসাবে চিত্রিত করে। টাইম পত্রিকায় 80-এর দশকে একটা বিখ্যাত প্রচ্ছদ হয়েছিল ইসলাম এবং মুসলিমকে নিয়ে। সেখানে আফগানিস্তানের একটা লোকের ছবি দেওয়া হয়েছিল যে মাথায় টুপি আছে, লম্বা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড গান কাঁধে। এখন আপনাদের এখানে কিন্তু কারো স্ট্যান্ড গান নেই, অথচ টাইমের মতো পত্রিকায় ইসলামের যে প্রচ্ছদ দেওয়া হয়েছে সেটাতে একটা স্ট্যান্ড গানধারী লোককে। সাইদ দেখেছেন যে কীভাবে ইসলামের গুটি কয় মানুষকে স্টেরিওটাইপিং করে পুরা জাতির উপর চাপিয়ে দিয়ে তাকে সামনে তুলে ধরা হয় এবং বলা হয় যে এটা হচ্ছে ইসলাম। এই কাজটা কাভারিং ইসলামে করা হয়েছে। ওরিয়েন্টালিজম এই চোখটা খুলে দিয়েছে মানুষের। ওরিয়েন্টালিজম দেখেছে যে উপনিবেশের যে জ্ঞানতত্ত্ব, সেই জ্ঞানতত্ত্ব এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে উপনিবেশের মানুষকে দাস বানিয়ে রাখা যায়। এবং এটি আপনার এত আগে শুরু হয়েছে, সেই 2000 বছর আগে শুরু হয়েছে। আপনারা এসকেলাসের কথা শুনেছেন। এসকেলাসের একটা নাটক আছে পার্সিয়া যুদ্ধের উপরে। সেটা খ্রিস্টের জন্মেরও 300 বছর আগে একটা যুদ্ধ হয়েছিল গ্রিসের সাথে পারস্যকে ওরা মুসলমান হিসাবে দেখে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিন্তু 570 খ্রিস্টাব্দে, কিন্তু সেই যে 800 বছর আগের পারস্যের প্রতি ওদের একটা ক্ষোভ আছে। সেটাই দেখিয়েছে যে পাশ্চাত্যের মানুষ জন্মগতভাবেই যে সমাজে জন্ম নিত সে 2500 বছর আগের থেকেই, সেখানে এসে পূবের প্রতি একটা ক্ষোভ নিয়ে জন্ম নিত, বড় হতো সে একটা পূবের প্রতি ক্ষোভ নিয়ে। কারণ তাদের কালচারের মধ্যে এই জিনিসটা ঢুকে যায় যে পূব হচ্ছে আমার শত্রু, পূব হচ্ছে আদার, আর আমরা হচ্ছে আমরা, ইউরোপ হচ্ছে আমরা, আর পূব দিকের মানুষ যা আছে এরা হচ্ছে আদার, এরা আমাদের শত্রু, এরা হচ্ছে ছোট আমাদের চেয়ে, আমরা বড়। এর ফলে সেই এসকেলাসের যে নাটক খ্রিস্টের জন্মেরও আগে, সেই নাটকে পার্সিয়ার যে রাজার যে জেরক্সেস বলে
জেরোসেস বলে বিভিন্ন রকম উচ্চারণ করে, এক্স দিয়ে লেখা বানান। তো তার যে পরাজয়, সেই পরাজয়কে গোটা পূবের পরাজয় হিসেবে তুলে ধরা হয়েছে। এডওয়ার্ড সেড বলছেন যে এটা তো পূবের মানুষ তো যুদ্ধ করে নেই, পারস্যের সাথে তো গোটা পূব না, ভারত আছে, সৌদি আরব আছে, ইরাক আছে, কিংবা বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, এরা কেউ তো আর যুদ্ধ করতে যায় নাই পারস্যে। কিন্তু এই পরাজয়কে গোটা পূবের পরাজয় হিসেবে তুলে ধরা হয়েছে এবং এই রাজাকে যতটা সম্ভব খারাপ হিসাবে চিত্রিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে সেই 2500 বছর আগে থেকেই এরা পূবের প্রতি হোস্টাইল ছিল। এই হোস্টালিটি থেকে যেটা জন্ম নিয়েছে একটা ভুল একগুচ্ছ কিতাব এবং জ্ঞানের একটা স্ফুরণ হয়েছে। পূবকে সবাই এরকম এনিমি হিসেবে দেখেছে, ছোট হিসেবে দেখেছে এবং দেখতে দেখতে মধ্যযুগে এসে, মধ্যযুগের শেষে 15 এবং 16 শতকে যেসব বইপত্র রচনা হয়েছে সেগুলোতে ভয়াবহভাবে শুধু পূবের রাজাদের কী দোষ, পূবের মানুষের কী দোষ, পূবের মানুষ হচ্ছে অলস, পূবের মানুষ মিথ্যুক, পূবের মানুষ বিশৃঙ্খল, পূবের মানুষ অসভ্য, অসংস্কৃত এবং শিক্ষার প্রতি তাদের কোনো আগ্রহ নাই, তারা একনায়ক, এরকম নানা ধরনের দোষ তুলে ধরে বিপুল পরিমাণ কেতাব লেখা হয়েছে, বিপুল পরিমাণ বই লেখা হয়েছে। ফলে এই যে জ্ঞানের জগৎ ইউরোপের 16, 17, 18 শতকে, এই পুরো জ্ঞানের জগৎটাই হচ্ছে ভুলভাবে উপস্থাপিত এবং পূবকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। সাইদ বলছেন যে পূব নামে যে একটা জায়গা আছে সেখানে আসলে কি হচ্ছে সেটার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ হচ্ছে লাইব্রেরিতে পূব কীভাবে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনারা এটা খেয়াল করবেন যে এখানে তো মিশর আছে, ভারত আছে, সৌদি আরব আছে, সৌদি আরব তখন ছিল না, জর্ডান আছে, কিংবা ইরাক আছে, ইরান আছে। এখানে আসলে কি হচ্ছে সেই বিষয়ে কেউ জানতে চায় না, সবাই গেছে ওই লাইব্রেরিতে কি বলা হয়েছে পূব সম্পর্কে। ফলে মধ্যযুগের শেষের অংশটা পূবের জ্ঞানের উৎস ছিল হচ্ছে লাইব্রেরি। সেই লাইব্রেরিতে পূবের প্রতি ভয়ঙ্কর রকম শত্রুতা নিয়ে যা বলা হয়েছে, যা লেখা হয়েছে, সেটাই তারা আত্মস্থ করেছে। এই আত্মস্থ করতে করতে এক পর্যায়ে তাদের মনে হয়েছে যে পূবকে মানুষ করতে হবে, সভ্য করতে হবে। রাজনীতিবিদদের মধ্যে এটা একটা প্রভাব পড়ে এবং তারা মনে করে যে পূবকে সভ্য করা আমাদের দায়িত্ব এবং আমাদের নৈতিক অধিকার হচ্ছে পূবকে দখল করা এবং তাকে শিক্ষায় শিক্ষিত করা, পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত করা, পাশ্চাত্যের গণতন্ত্রের নিরিখে এবং পাশ্চাত্যের সভ্যতার নিরিখে তাকে পুনর্বিন্যস্ত করা। সাইদ বলতে চাচ্ছেন যে উপনিবেশ যে প্রতিষ্ঠা হয়েছে এর মধ্যে একটা উস্কানি ওই জ্ঞান তত্ত্বের মধ্যে ছিল। 2000 বছরের যে জ্ঞান তত্ত্ব তার মধ্যে এটা ছিল। কারণ রাজনীতিবিদরা শেষ পর্যন্ত কিন্তু জ্ঞানের একটা প্রভাব তারা স্বীকার করেন। রাজনীতিবিদরা জ্ঞানের উপরের অংশ নেন, সারবত্তা নিতে পারেন না, তাদের সেই সময় নাই পড়ার। ফলে উপরে যে জনপ্রিয় কথাগুলো চালু হয়ে পড়ে সেগুলোর দ্বারা তারা খুবই প্রভাবিত হয়। সাইদ বলছেন যে উপনিবেশ প্রতিষ্ঠার পিছনে এটা একটা কারণ, জ্ঞানতাত্ত্বিক কারণ, এবং এই কারণটাকে তারা জ্ঞানতাত্ত্বিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছে যে ঠিক আছে, আমি যে পূবকে দখল করেছি, আমি যে মিশরকে দখল করেছি, আমি যে টার্কিকে দখল করেছি, কিংবা আমি যে এইসব দখল করতে চাচ্ছি, আমি যেসব জায়গাকে দখল করেছি, ফিলিস্তিন দখল করেছি, ভারত দখল করেছি, বাংলাদেশ দখল করেছি, পাকিস্তান দখল করেছি, এটা ঠিক আছে এই জন্যে, কারণ এই এলাকার মানুষ এই যে অসভ্য, বর্বর, অসংস্কৃত, এরা মানুষের অধিকার রক্ষা করতে পারে না, এরা হচ্ছে একনায়ক, এরা উশৃঙ্খল, ধ্বংসাত্মক। ফলে এদেরকে পাশ্চাত্যের শিক্ষায় সভ্য করা এবং গণতন্ত্র শেখানো এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্যই আমরা উপনিবেশ কায়েম করেছি। কিন্তু বাস্তবিক যেটা ছিল, আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ব্রিটিশরা ইউরোপের বেশিরভাগটাই ছিল হচ্ছে আপনার ফল ফসলে বেশ অনুর্বর একটা জায়গা। এরা সাধারণত মাছ মারতো সমুদ্র থেকে, প্রত্যেকটা দেশের সাথে সমুদ্র আছে, মেষ চড়াতো, এগুলো ছিল এদের খাদ্যের উৎস, গম, জব, এগুলো। বাংলাদেশের মতো কিংবা ভারতের মতো এরকম সুজলা সফলা যে দেশ, এটা তাদের এখানে কল্পনার বিষয় ছিল। এখানে মানুষ, একটা লোক যদি কিছুই না করে, আজ থেকে 30 বছর আগে আমি ছোটোবেলার যেটা দেখেছি, যে একটা লোক যদি কিছুই না করে জঙ্গলের ফল খেয়েও সে বেঁচে থাকতে পারবে, সে মরবে না খেয়ে। এই অবস্থা কিন্তু এখানে আছে, তখন ছিল, এখন তো জঙ্গল কমে গেছে। ফলে এটা তাদের কল্পনার মধ্যে ছিল না। তারা সারাদিন কাজ করতো। আপনি এদের পোশাক আশাক দেখবেন, এরা কিন্তু এমন পোশাক পরে, যে পোশাক দিয়ে যখন খুশি তখন দৌড়ানো যাবে, কাজ করা যাবে এবং সারাক্ষণ ফিট থাকার পোশাক, যুদ্ধ করা যাবে এমন পোশাক কিন্তু তারা আবিষ্কার করেছে। আগের থেকে এটা ছিল। কেন? কারণ সারা দিনে এদের কাজ করতে হতো, সারা দিনে এদের পরিশ্রম করতে হতো। কিছু সিনেমা হয়, আপনারা দেখবেন এই সিনেমাগুলো, ওই সিনেমায় অতীতের ইউরোপকে তুলে ধরা হয়েছে। এদের জীবন খুব কষ্টকর ছিল। প্রচণ্ড শীতের মধ্যে বৃষ্টি হতো, এদের যে সামার সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে, এবং সেই কাদার মধ্যে হাঁটতে হতো। কিন্তু বাংলাদেশে তো এই অবস্থা ছিল না, ভারতে এই অবস্থা ছিল না। এখানকার মানুষ অনেক বেশি আরামপ্রিয়।
তো এই কারণে তাদের প্রয়োজন ছিল এমন কোনো দেশ দখল করা কিংবা এমন কোনো সম্পদের উৎসকে কবজা করা, করায়ত্ত করা, যেটা সহজে তাদের আরামায়াসের ব্যবস্থা করে দেবে। এর ফলে কিন্তু তারা বেরিয়ে পড়ে প্রথমে আমেরিকায় যায়, আমেরিকা দখল করে, এক পর্যায়ে বাংলাদেশে আগেই এসেছিল, বাণিজ্য করতো, অ্যারাবিয়ান অঞ্চলে বাণিজ্য করতো এবং বাংলাদেশ দখল করে। বাংলাদেশের দখলের ইতিহাস আপনারা জানেন, আমরা সেটাতে যাব না। বাংলাদেশ দখলের ইতিহাসের একটা বেসিক বিষয় হচ্ছে যে এখানে যখন ইংরেজরা আসে তখন এখানে উচ্চ শ্রেণীর হিন্দু যারা ছিল, বিশেষত যারা তাদের ঠাকুর পরিচয় দেয়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এরা সারা জীবনে মুসলমানদেরকে মনে করতো তাদের শত্রু। ফলে তলে তলে এরা ইংরেজদের সাথে একটা আঁতাত করে এবং এই আঁতাতের মধ্যে এসে যোগ দেয় অনেক বিশ্বাসঘাতক মুসলমান। এর ফলে সিরাজউদ্দৌলার পতন হয় 1757 সালে এখানে। সেই পতন আগেই নির্ধারিত হয়ে গেছিল, 57-তে না হলে 77-এ হতো, না হলে 67-তে হতো। যে অবস্থা চলছিল, মুসলমানরা একে আরেকজনের বিরুদ্ধে যেভাবে লিপ্ত হচ্ছিল, তাতে সেই পতন এমনিতেই হতো, হয়তো 10 বছর পরে হতো। সিরাজউদ্দৌলা বয়স কম, সে কারণে তার উপর হামলাটা হয়েছে বেশি। তো এই যে পতন হলো, এই পতন এত আনন্দিত করেছে তাদেরকে, যেমন রাজা রামমোহন রায় লিখেছে, এত আনন্দিত করেছে যে এই আনন্দ উপলক্ষে দুর্গাপূজার প্রচলন হয়েছে। আগে এখানে দুর্গাপূজা ছিল না, দুর্গাপূজার প্রচলন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথম দুর্গাপূজা উদযাপিত হয় ওই 1757 সালে। এরপরে এটা এখন দুর্গাপূজা প্রচলিত আছে। এবং রামমোহন রায়, অনেকদিন পরে রামমোহন রায় লিখেন একটা আবেদনে, বড়লাটের কাছে একটা আবেদন করছেন। এই আবেদনে একটা সুবিধা পাওয়ার জন্য কিন্তু অনেক কথা লিখছেন। সেখানে একটা কথা হচ্ছে এই যে মুসলমানদের নির্যাতন থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্যে আপনি গড গিফটেড, আল্লাহ আপনাকে পাঠিয়েছে এবং আপনি আমাদেরকে বাঁচিয়েছেন। এবং খুবই একটা দাসত্ব মনোভাবাপন্ন উক্তি আছে এখানে। উনি বলে যে আপনারা আমাদের বাপ এবং মায়ের মতো। পরের বাক্যটা বলছে না, আপনারা বাপ এবং মায়ের মতো না, আপনারাই আমাদের বাপ মা, ইংরেজদেরকে। এটা আমার বইয়ে আছে, ভাষার উপনিবেশের বইয়ে আছে, আমি লিখেছি। না, আমার বাঙালির ইতিহাস চর্চার পথের কাটার বইয়ে আমি এটা উল্লেখ করেছি। এটা আরেকটা উল্লেখ করেছি এই বইয়ে, বাঙালির ইতিহাস চর্চার পথের কাটা বইটা আপনি বলেন নাই, মানে এটা জানা নেই। এটা 24 সালে বেরিয়েছে। বাঙালির ইতিহাস চর্চার পথের কাটা যারা বইটা দেখেন, তাদের কাবার যদি দেখে থাকেন তাহলে খুব আপনাদের চোখে লাগবে। সেই খাবারের মধ্যে উইলিয়াম জোন্স বসে আছে চেয়ারের মধ্যে খুব আরাম করে, বড়লাট, আর জোন্সের পায়ের কাছে বসে আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং আরও পণ্ডিতরা মাটিতে বসে আছে। এটা ডিনোট করে যে ইংরেজ এবং হিন্দুদের কি সম্পর্ক ছিল। আপনি একটা ছবি পাবেন না যেখানে কোনো মুসলিম শিক্ষক ইংরেজের পায়ের কাছে বসে আছে, একটা সিঙ্গেল ছবি আপনারা কখনো পাবেন না। ফলে মুসলমানদের যে শ্রদ্ধাবোধ, নিজের প্রতি যে শ্রদ্ধাবোধ, আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং তার নিজের প্রতি যে আত্মসম্মানবোধ, সেটা সে কখনো বিসর্জন দেয়নি। এরা যেটা করেছে, আমার এই বইয়ের যে কাভারের মাঝখানে ছবিটা আছে, এই ছবিটাই এটা। উইলিয়াম জোন্স বসে আছে চেয়ারে, লিখছে, আর এরা পায়ের কাছে বসে সহযোগিতা করছে। এটা ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা মূর্তি করা আছে, ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম। আমি লন্ডনে গিয়ে এগুলো খুঁজতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা নিয়ে যাওয়া দরকার, তো এটা নিয়ে এসেছিলাম। তো এই যে অবস্থা, তো এডওয়ার্ড সাইদ বলছেন যে এই সারা পৃথিবীতে এই ঘটনাটা ঘটেছে। কি করেছে তারা করেছে জ্ঞানের এমন একটা ধরন তৈরি করেছে যেটা শুধু ইউরোপের জ্ঞানের ধরনটাকে শ্রেষ্ঠ বলবে, এবং ইংরেজি সাহিত্য, সাথে সাথে ফরাসি সাহিত্য, ফরাসি চিন্তা এবং ফরাসি দর্শন, এগুলোকে শ্রেষ্ঠ বলবে। তাহলে কি করতে হবে? তাহলে এখানে উপনিবেশের যে শক্তি, উপনিবেশী শক্তি, তার মতো করে স্কুল কলেজের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই কাজটাই করা হয়েছে। বাংলাদেশেও আপনি এর আগে যে মক্তবের ব্যবস্থা ছিল, টোলের ব্যবস্থা ছিল, সেটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে পাবলিক স্কুলের প্রতিষ্ঠা হয়, যেখানে ওস্তাদের সাথে 10 জন কেউ 12 জন না, অজস্র ছেলেমেয়েরা পড়ে। এবং সেই পড়ার গুরুত্বপূর্ণ যেটা, সেই কি পড়াবে সেইটা নির্ধারণ করা দেয় আবার একটা পাঠ্যসূচি। সেই টিচার আর কিছু পড়ার না। আগে হচ্ছে শিক্ষক পড়াতেন, ইনি যা জানতেন সেটা পড়াতেন, কিন্তু এখন আর শিক্ষক পড়ান না, তার নিজের আর কোনো বক্তব্য নাই, তাকে নির্ধারণ করে দেওয়া হয় যে তুমি এইটা পড়াবা সেন্ট্রালি, যেটাকে আমরা পাঠ্যপুস্তক বলি, সিলেবাস। ফলে এখানে কিন্তু একটা গুরুতর পরিবর্তন আছে শিক্ষা পদ্ধতিতে। আগে সমাজ একজনকে মনে করতো শিক্ষিত, তাকে মনে করতো উস্তাদ, তাকে মনে করতো গুরু, টুলে গুরু ছিল, মাদ্রাসায় উস্তাদ ছিল, এবং মনে করতো যে এই লোকটা উপযুক্ত, এই লোকটা যা জানে তার কাছ থেকে জানা দরকার। ফলে তিনি যা জানেন সেটা তাকে জানাতেন ছাত্রদেরকে। আর ইংরেজরা যে স্কুলিং করলো সেটা হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে ওই টেক্সট বুক বোর্ড যেটা জানে
সেইটা জানাবে শিক্ষক হচ্ছে পিওন কিংবা মিডিয়া, শিক্ষক হচ্ছে মিডিয়াম। ফলে এটা গুরুত্ব পরিবর্তন হয়ে যায়। প্রথমে এটা কেন্দ্রীয়ভাবে একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, বই একটা ছাপা হয়, সেই বইটা সারা দেশের মানুষ পড়তে বাধ্য এবং সেই বইটাকে সত্য বলে জানতে বাধ্য। সাইদ বলছেন যে এমনভাবে এই জ্ঞানের তথ্যগুলো তৈরি করা হয়, ইউরোপের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া হয়, ইউরোপের দর্শনকে ছড়িয়ে দেওয়া হয় সব জায়গায়, ইউরোপের দর্শনকে বড় মনে করা হয়। এবং এখানে ম্যাকলের শিক্ষানীতির কথা আপনারা শুনেছেন। 1835 সালে ম্যাকলে ভারতে একটা শিক্ষানীতি প্রস্তাবনা করেছিলেন। সেখানে ম্যাকলে নির্লজ্জের মতো পরিষ্কার বলেছিলেন যে আমরা সবাইকে শিক্ষিত করতে পারবো না। কয়েকটা কথা বলেছেন। এক হচ্ছে যে যদি উপনিবেশকে দীর্ঘায়িত করতে হয় তাহলে এখানকার মানুষকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে যাতে উপনিবেশকে সে নৈতিকভাবে সমর্থন করে, সে যাতে বলে যে হ্যাঁ তাদেরকে শিক্ষিত করার জন্য উপনিবেশ আসছে। আপনি দেখবেন এখনও এই ধরনের কিছু লোক আছে যারা মনে করে যে ব্রিটিশের উপনিবেশ দরকার ছিল, এখনও আছে। এরা আবার নিজেদেরকে স্বাধীনতাপন্থী, মুক্তিযুদ্ধের চেতনাপন্থীও মনে করে। কীরকম কন্ট্রাডিকশন দেখেন, যারা মনে করে উপনিবেশ দরকার ছিল আবার নিজেদেরকে স্বাধীনতাপন্থী মনে করে। তো যাই হোক, তো ম্যাকলে বলছেন যে আমরা সবাইকে শিক্ষিত করতে পারবো না, ফলে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র গোষ্ঠীকে শিক্ষিত করব। এই গোষ্ঠীগুলা রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু মন এবং মগজে হবে ব্রিটিশ। এরা আমাদের এজেন্ট হিসাবে কাজ করবে, এটা পরিষ্কার সে বলেছে। এবং এই ধরনের আরও বহু লোক তৈরি করবে। এবং ম্যাকলের শিক্ষানীতি এই কাজটাই করেছে। তারা একদল শিক্ষিত মানুষ তৈরি করেছে যারা মন এবং মগজে হচ্ছে ব্রিটিশ আর রক্তে মাংসে ভারতীয়। তারা কারা? মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রুক্মিণীকান্ত, রজনীকান্ত, নগেন্দ্রনাথ বসু, এরকম অনেক নাম তারা তৈরি করেছে। এবং তারা পরে উপনিবেশের শিক্ষাটাকে আবার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিয়ে একটা এমন অবস্থা করেছে যে উপনিবেশের মানুষ এক পর্যায়ে নিজের অজান্তেই বলেছে উপনিবেশ তো ভালো, যে আপনারা তো ভালো, ব্রিটিশরা বেশ ভালো, ব্রিটিশরা খুব জ্ঞানী, এটা আমরা এখনও করি। এই হচ্ছে ওরিয়েন্টালিজম। এটার বিস্তৃত ব্যাখ্যা উনি দিয়েছেন, অজস্র বই ধরে ব্যাখ্যা করেছেন। প্রতিটা শতাব্দীর অন্তত 20-30টা বই তিনি এক্সপ্লেন করেছেন। এক্সপ্লেন করে দেখিয়েছেন যে কীভাবে প্রত্যেকটা লোক ভুল রাস্তায় পুপকে দেখেছে এবং উপনিবেশকে উস্কানি দিয়েছে। উপনিবেশ প্রতিষ্ঠার আগেই উপনিবেশে প্রতিষ্ঠার একটা রাস্তা বের করেছে। ফলে এই যে ব্যাখ্যা ওরিয়েন্টালিজমের, এটা একটা অসাধারণ ব্যাখ্যা। এটা মানুষের চোখ খুলে দেয় যে সারা পৃথিবীর যে কোনো ধরনের আধিপত্য বিশ্লেষণে ওরিয়েন্টালিজম একটা গুরুত্বপূর্ণ বই হিসাবে বিবেচিত হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ টুল। ওরিয়েন্টালিজম কেবল একটা বই না, এটা গুরুত্বপূর্ণ টুল। ওরিয়েন্টালিজম বের হওয়ার পরে সারা পৃথিবীর চিন্তার ধরন চেঞ্জ হয়ে গেছে। এখন উপনিবেশের বিষয়টাকে বিবেচনায় না রেখে আর কেউ কথা বলতে পারে না, আর কেউ কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না। ফলে আপনারা সবাই ওরিয়েন্টালিজম পড়তে হবে। ওরিয়েন্টালিজমটা পড়াটা জরুরি এবং নিজের সাথে মিলিয়ে পড়তে হবে, আপনার দেশের পরিস্থিতির সাথে মিলিয়ে পড়তে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে ওরিয়েন্টালিজমের জ্ঞান আমার কোন জায়গায় কাজে লাগে। আমি জ্ঞানের কার্যকরণবাদী। আমি নিছক আনন্দের জন্য কোনো পড়া পড়তে রাজি না, আমি নিছক আনন্দের জন্য কোনো পড়ি না। আমি হুমায়ুন আহমেদের একটা বইও জীবনে পড়িনি, কারণ এটা কেবল আনন্দের জন্য, তো এই জন্য আমি পড়ি না। তার মানে এই না যে হুমায়ুন আহমেদ খারাপ লেখক কিংবা ভালো লেখক, তাকে কোয়ালিফাই করার মন্তব্য না এটা। মন্তব্যটা হচ্ছে এই যে যেহেতু এই জ্ঞান কোনোই কাজে লাগবে না, যেহেতু আমার যে মেধা, সেই মেধাকে কোনোভাবেই এটা আনন্দিত করতে পারবে না, সেজন্য আমি এটা পড়ি না। কিন্তু আমি অনেক উপন্যাস পড়ি, পড়ার কারণ আছে, অনেক সিনেমা দেখি, অনেক ভ্রমণ কাহিনী পড়ি, অনেক পুরনো বই পড়ি, কিন্তু এই ধরনের বই পড়ার দরকার নেই যেটা নিছক আনন্দ দেয়। ফলে এই জন্য আমি বললাম যে কাজে এই সাইডের ওরিয়েন্টালিজমের জ্ঞান আপনার কোথায় কাজে লাগবে এটা বুঝে যেন আপনারা পড়েন, যাতে আপনাদের চোখের ধার বাড়ে, বোধের দ্বার বাড়ে, বোধ যাতে আপনাকে শানিত করে। এইটা হচ্ছে ওরিয়েন্টালিজমের কাজ। ওরিয়েন্টালিজম অ্যারাবিয়ান কান্ট্রি নিয়ে কথা বলেছে, মিশর, আরব, আফ্রিকা, এগুলো নিয়ে কথা বলেছে, বাংলাদেশ কিংবা ভারত নিয়ে কথা বলে নাই, কিন্তু খুবই প্রাসঙ্গিক কথা। এইটা বোঝার জন্যে ওরিয়েন্টালিজম পড়ার সময় এটা আপনাদের মনে রাখতে হবে। এটা হলো ওরিয়েন্টালিজম বিষয়ের কথা। এখন ওরিয়েন্টালিজমের সাথে আজকের বিষয়ের যে বাকি অংশটা কিভাবে প্রাসঙ্গিক হচ্ছে এই যে একটু আগেই যেটা বললাম যে ওরিয়েন্টালিজম উপনিবেশের যে প্যাটার্ন দেখিয়েছে এবং উপনিবেশের যে জ্ঞানের প্যাটার্ন দেখেছে সেটা সারা পৃথিবীতেই সত্যি। উপনিবেশের জ্ঞানটা এমনভাবে তৈরি হয়েছিল যে স্থানীয়দেরকে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে দেখাবে, মূর্খ, ধ্বংসাত্মক, বিশৃঙ্খল, অমানুষ হিসেবে দেখানো হবে, অসভ্য, বর্বর হিসেবে দেখানো হবে। আর তার বিপরীতে ইউরোপের যে এক্সিস্টিং জীবনচর্চার পদ্ধতি আছে সেটাকে বলা হবে আদর্শ। এই কাজটা সে সারা পৃথিবীতেই করেছে।
ফলে এই যে ওরিয়েন্টালিজম যেটা দেখিয়েছে, সাইদ যেটা দেখিয়েছেন সেটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্যি। সাইদের এই বোধ কিন্তু কাজ করেছে কোত্থেকে সেটা আপনাদের জানা দরকার। এডওয়ার্ড সাইদ তো খ্রিস্টান, আপনারা জানেন মনে হয়। উনি ৬৭ সালে উৎখাত হয়েছেন, না ৪৮ সালে উৎখাত হয়েছেন উনি। ফিলিস্তিন থেকে অনেক মুসলমান, অনেক খ্রিস্টান সহই তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ইহুদিরা তাদেরকে বের করে দেয়, এবং সে উদ্বাস্তু হিসাবে মিশরে গিয়ে জায়গা নেয় প্রথম, যেহেতু ধনী ফ্যামিলি ছিল, পরে আমেরিকায় চলে যায় ওনারা। তো উনি বলেছেন যে ওরিয়েন্টালিজম সম্পর্কে আমার লেখা, সেই লেখার মধ্যে আমার যে অভিজ্ঞতা প্রাচ্যের লোক হিসাবে, আমি একজন প্রাচ্যের লোক হিসাবে পশ্চিম আমার উপর যেভাবে চড়াও হয়েছে সেই অভিজ্ঞতা আমি এখানে বয়ান করছি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। বলছে আমি একজন জ্ঞান চর্চাকারী হিসেবে আমি যেভাবে পশ্চিমকে ফেস করেছি সেই জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। আমি আমার অভিজ্ঞতার বয়ান তৈরি করেছি এখানে। তার মানে উনি যেভাবে ফেস করেছেন পশ্চিমকে, উনি পরে আমেরিকায় পড়াশোনা করিয়েছেন, সেখানে বিভিন্ন সময় তার রুমে হামলা হয়েছে, দীর্ঘদিন তাকে প্রচার করা হয়েছে যে ইসলামী জঙ্গি, যদিও উনি খ্রিস্টান, বলা হয়েছে ইসলামী জঙ্গি, এরকম তার রুম পুড়িয়ে দেওয়া হয়েছে, নানা ধরনের ঘটনা ঘটিয়েছে। তো এই অভিজ্ঞতায় তিনি তুলে ধরেছেন হচ্ছে ওরিয়েন্টালিজমের দৃষ্টি তৈরি করার ক্ষেত্রে। আপনার ওরিয়েন্টালিজমের সাথে আরেকটা বই পড়তে পারেন যদি উপনিবেশের বিষয়গুলো ভালো করে বুঝতে চান, সেটা হচ্ছে ফ্রান্স ফান্ডুর দুইটা বই, একটা হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস, আর একটা হলো রেচেড অফ দি আর্থ। তিনটা বই একসাথে পড়লে ভালো হবে আর কি। ওরিয়েন্টালিজম থেকেও বোঝা যায় উপনিবেশের বিষয়গুলো। এখন এই যে ওরিয়েন্টালিজমের কথা বললাম, এটা কিভাবে প্রাসঙ্গিক সেটা বললাম। আপনারা পড়ার সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার উপনিবেশকে বোঝার টুল হিসাবে এটাকে কোথায় ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, এই চিন্তা রেখে যদি আপনি পড়েন, তাহলে এই জিনিসগুলো আপনি সহজে, এই অস্ত্রগুলো আপনি সহজে পেয়ে যাবেন। উপনিবেশের প্রসঙ্গে আসে এবার। উপনিবেশ সম্পর্কে আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে বাংলাদেশে। আপনি দেখবেন উপনিবেশ নিয়ে অনেক তর্ক করে, এই তর্কের মুখোমুখি হয়েছে আমি, বিশেষত যারা সেকুলারিজম চর্চা করে। তারা বলেছে যে সবসময় তো তুলনা করে, তারা বলেছে যে মুসলমানরা যে এই দেশে আসছিল তারাও তো উপনিবেশ তৈরি করেছে। তার মানে একটা ভুল ধারণা উপনিবেশের আছে। উপনিবেশ হলো মাইগ্রেশন, দুইটা জিনিস, একটা হচ্ছে কলোনি আর একটা হচ্ছে মাইগ্রেশন। এই দুইটা জিনিস বুঝতে হবে। মাইগ্রেশন হচ্ছে হিউম্যান সিভিলাইজেশনের একটা ন্যাচারাল ট্রেন্ড। মানুষ মাইগ্রেট করতো এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন এখন আমেরিকায় চলে যায়, কিন্তু অল্প লোক যায় বলে আমরা বুঝতে পারি না, কিন্তু আগে হচ্ছে গোটা গোত্র ধরে মাইগ্রেট করতো। যেখানে বরফ পড়তেছে, যুগের চেঞ্জ হয়ে গেছে, 500 বছর এক জায়গায় থেকেছে কিন্তু শীত পড়ে গেছে, অথবা এটা মরুভূমি হয়ে গেছে, ফলে সেখানে থাকবে না, এখান থেকে সে আরেক জায়গায় চলে যাবে। এটাকে বলে মাইগ্রেশন। যখন একদল মানুষ তার নিজের জন্মভূমি ছেড়ে আরেকটা জায়গাকে নিজের জন্মভূমি হিসেবে গ্রহণ করে, ওইখানে থাকতে শুরু করে, ওইখানকার সংস্কৃতি, ওইখানকার ভাষা, ওইখানকার খাদ্যাভ্যাস সবই সে গ্রহণ করে, ওই নতুন পুরনো জাতির সাথে সে মিশে যায়, গিয়ে এটা নতুন জাতির উদ্ভব হয়। ফলে সে তার সমস্ত কিছুই বিসর্জন দেয়, সমস্ত কিছু বিসর্জনে না, ওই নতুন জাতির সাথে মিলে যায়, গিয়ে এটা নতুন একটা মিশ্র জাতিসত্তার উদ্ভব হয়। এটা হচ্ছে মাইগ্রেশন। এটা সারা পৃথিবীতে অসংখ্য জায়গায় ঘটেছে। আর উপনিবেশ হচ্ছে, তার মানে মুসলমানরা এসে মাইগ্রেট করেছে, বাংলাদেশে মাইগ্রেট করেছে, ভারতে মাইগ্রেট করেছে, এবং এর ফলে ভারতের সংস্কৃতি ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে গেছে। আজকে যেটা আমরা ভারতের সংস্কৃতি বলি, আপনারা মোদিকে যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন কোনটা মুসলমানের সংস্কৃতি। মোদি সব ইসলামী মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুর বিরুদ্ধে কথা বলছে। আপনারা দেখবেন ইদানিং খুব ধুতির খুব বিজ্ঞাপন দেওয়া হয়, যাতে ধুতি পড়তে উৎসাহিত করা হয়। হিন্দুদের যত কিছু ছিল এগুলো আবার ফিরিয়ে আনার কথা বলা হয়। তার মানে এই সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে মুসলমানরা খুব প্রভাবিত করেছে, মাইগ্রেট করেছে ভারতে। এরা আর ফিরে যায় না, ভারতের সম্পদ ওইখানে পাচার করে নেয়। উপনিবেশ হচ্ছে যখন একদল মানুষ আরেকটা দেশকে দখল করে ওইখানকার অর্থনৈতিক সুবিধা নেয়, সাংস্কৃতিক সুবিধা নেয়, ওইখানকার মানুষের সংস্কৃতি, নিজের সংস্কৃতিকে ওইখানে ঢুকাই দেয়, নিজের শিক্ষাকে ঢুকিয়ে দিয়ে ওইখানকার সম্পদ লুটে নিজের এলাকায় নিয়ে যায়, এবং কখনোই সেখানে বসতি করে না। এটা হচ্ছে উপনিবেশ। উপনিবেশ হলো সে নিজের জায়গায় থাকে, আর ওই দেশের সমস্ত সুবিধা, সমস্ত সম্পদ লুটে সে নিজে নিয়ে যায়, এখানকে কিছু লোক রেখে এখানে শাসন করে। নয়া উপনিবেশ আরও ভয়ঙ্কর, এই কাজটাই সে করে না। এখন হচ্ছে এইখানকার যে লোক, এখানকার লোককে এজেন্ট হিসেবে তৈরি করে, যেটা বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের একটা নয়া উপনিবেশ, এখানকার লোককে এজেন্ট হিসেবে তৈরি করে, এইখানকার লোক ওদের মতো করে, ওরা হাফ প্যান্ট পরলে ও হাফ প্যান্ট পরে, ও সানগ্লাস পরে, এও সানগ্লাস পরে, ও হিরোইন খায়, ও হিরোইন খায়, আর টাকা পয়সা সব ওর দেশে পাচার করে। এটা হচ্ছে নয়া উপনিবেশ। নয়া উপনিবেশ আরও ভয়ঙ্কর। আগে সেনাবাহিনী রাখার প্রয়োজন ছিল, শাসক রাখার প্রয়োজন ছিল, যুদ্ধ হতো, এখন কিছুই লাগে না। এই গোটা কাজটা হয় হচ্ছে জ্ঞানতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আধিপত্য দিয়ে। এটা করার কারণে এখানকার মানুষ
আমেরিকাকে বড় মনে করে, ইউরোপকে বড় মনে করে, টাকা কামায় এখানে, ইউরোপের সমস্ত কিছু ফলো করে এবং সে সমস্ত সম্পদ পাচার করে দিয়ে ইউরোপে তার একটা বাড়ি থাকে। এটা হচ্ছে নয়া উপনিবেশ। উপনিবেশের পরে ব্রিটিশ উপনিবেশ যখন কায়েম হয় তখন কয়েকটা ঘটনা ঘটে, এটা ব্যাখ্যা করা জরুরি। সেটা হচ্ছে আপনারা যদি কখনো জ্ঞান চর্চার বিষয়টাকে সিরিয়াসলি যদি চিন্তা করতে চান, তাহলে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের জ্ঞানের ধরন, জ্ঞানের চর্চার ধরন এবং পদ্ধতি, এটা দাঁড়িয়ে আছে 19 শতকে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল সেটার উপরে। 19 শতকে, বিশেষত 1830 এর পর থেকে যে প্ল্যাটফর্ম তৈরি করা হয় 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত কিংবা 1920-21 খ্রিস্টাব্দ পর্যন্ত, নজরুলের আগে পর্যন্ত, এই জ্ঞানের ভিত্তির উপর কিন্তু আমাদের তাবৎ জ্ঞান দাঁড়িয়ে আছে। সেটা কীরকম? জ্ঞানের একটা সিলসিলা আছে। 1830 সালে ধরেন 1830 থেকে 1840 পর্যন্ত 5টা বই লেখা হয়েছে। এই 5টা বই পাঠ্য করা হয়েছে। আগে যেটা আমি চাইলে বই পড়তাম না, এখন তো না পড়ে পারছি না, সেটা পাঠ্য করে দিচ্ছে বইয়ে। ফলে আমার ছেলেরা, আমার মেয়েরা পড়তে বাধ্য হয়েছে। ফলে এই জানা সারা দেশে জেনে গেছে, মিথ্যাই হোক সত্যই হোক সেটা সে জেনে গেছে। তো ওই যে 5টা বই, এই 5টা বই দেখে দেখে আবার যে পড়েছে সে আবার নিজে একটা বই লিখেছে, কিন্তু তার মাল মশলা কিন্তু ওই 5টা বই থেকে নিয়েছে। ফলে সেকেন্ড জেনারেশনের একটা স্তর তৈরি হয়েছে। এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশনের অসংখ্য স্তর তৈরি হয়েছে, হচ্ছে জ্ঞানের পরম্পরা তৈরি করেছে। এখন পর্যন্ত আমাদের যেসব বইপত্র আমরা যারা লিখি তারা প্রত্যেকেই ওই 19 শতকের যে রিজার্ভয়ার, আর্কাইভ, ওইখান থেকে আমরা মাল মশলা নেই, ওইখানকার ব্যাখ্যা নেই। এখন মডার্ন সময়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আরও খুব খারাপ একটা অবস্থা হয়েছে। এখন আমরা আর গবেষণায় আগ্রহী হই না। আমরা 19 শতকের বইপত্রগুলোকে একটা স্ট্যান্ডার্ড ধরি এবং ওইখানেই ফিরে যাই, ওইখান থেকে এই সব কিছু নেই। ফলে আপনি যদি জ্ঞান চর্চা করতে যান, জ্ঞান চর্চা এখন মাল্টি ডাইমেনশনাল। এক জায়গায় আপনি হাদিস নিয়ে কাজ করবেন, শুধু হাদিস নিয়ে কাজ করলে হবে না। আপনার সমাজতত্ত্ব জানতে হবে, বাংলার সমাজতন্ত্র জানতে হবে, বাংলার ইতিহাস জানতে হবে, সাহিত্য জানতে হবে। তাহলে আপনি কোথায় যাবেন? সেই 19 শতকের আর্কাইভে। ফলে এটা যদি ভুল হয় তাহলে ভুলটাকে নিয়ে আপনি ফর্মুলা তৈরি করছেন, শুদ্ধ হয় শুদ্ধটাকে নিয়ে ফর্মুলা তৈরি করছেন। ফলে এই 19 শতককে যদি আমরা ভালোভাবে না বুঝি, আমাদের সমস্ত জ্ঞান চর্চায় একটা ভয়াবহ গলদ নিয়ে সামনে আগাবে। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা প্রত্যেকে যতটুকু সম্ভব 19 শতকের জ্ঞান চর্চার জায়গাটা বুঝতে পারেন। 19 শতকে কী হয়েছে? 19 শতকে প্রথমে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ব্রিটিশরা আসছে, এসে কলোনি করেছে। এরপরই যেটা হয়েছে আপনার, এরা মুসলমানদেরকে, যেহেতু মুসলমানদের হাতে শক্তি আছে, যোদ্ধা জাতি এরা, সেনাবাহিনীর লোক তো মরে নাই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ফকির মজলিস আন্দোলন করেছে, শুরু করেছে সেই 1769 সাল থেকে, যুদ্ধের 11 বছর পর থেকেই। ফলে এরা খুব ভয় পেত মুসলমানদেরকে। সেজন্য প্রথমে যেটা করেছে হচ্ছে মুসলমানদের ইনকামের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। সেটা কিভাবে করেছে? জমির মালিক ছিল হচ্ছে চাষি, মালিক না, মালিক ছিল বাদশাহ, কিন্তু এক অর্থে বাদশাহ তো আর জমিতে বসে থাকতো না, পাট্টা দিত বাদশাহ, চাষির নামে পাট্টা দিত। ওই পাট্টা বলে সেটা মালিকানার মতোই সে ভোগ করতো। এটা খাজনা নির্দিষ্ট হারে দিত, 1/4, 1/5 ফসলের এটা দিত, বাদশাহ সেটা নিয়ে যেত। এখন ব্রিটিশরা এসে প্রথমেই করেছে কি, মালিকানা থেকে বিচ্যুত করেছে চাষিদেরকে, মালিকানা থেকে নিয়ে জমির মালিকানা দিয়ে দিয়েছে জমিদারদেরকে। সিস্টেমটাই চেঞ্জ করে ফেলেছে। কৃষকদের যে জমি ছিল সমস্ত জমি কেড়ে নিয়ে গেছে, নিয়ে অল্প কয়েকজন হিন্দু জমিদারকে জমির মালিকানা দিয়ে দিয়েছে। এটা একটা ভয়ঙ্কর বিষয় ছিল। সেকেন্ড যে ভয়ঙ্কর বিষয় ছিল সেটা হচ্ছে 1/3 ছিল হচ্ছে লাখেরাজ জমি, যেটাকে বলে খিরাজ নাই। খিরাজ মানে তো খাজনা। কেন ছিল? কারণ ওই ইসলামী সোসাইটির সিস্টেমটা ছিল অসাধারণ। এই 1/3 জমি হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়া ছিল, মাদ্রাসার জায়গায়, মসজিদের জায়গায়, জ্ঞান চর্চার জন্যে, লাইব্রেরির জন্যে, গবেষণার জন্য দেওয়া ছিল। ইংরেজরা এসে সমস্ত জমি নিয়ে গেছে। প্রথম কাজই করেছে, লাখেরাজ জমি নিয়ে গেছে। ফলে বিপুল পরিমাণ জমি, 1/3 জমির উপর নির্ভরশীল, মানে প্রায় 1/3 মানুষ, সেই মানুষ রাস্তার ফকির হয়ে গেছে। এই যে রাস্তার ফকির হয়েছে, এরাই হচ্ছে মুসলমান, তারা মুসলমান ছিল। প্রথমত জমির মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করেছে, তারপর হচ্ছে লাখেরাজ জমি নিয়ে গেছে। ফলে বিপুল পরিমাণ লোক একেবারে হতদরিদ্র হয়ে যায়। এইটা করার পরে তারা কলিকাতাকে কেন্দ্র করে একটা বিরাট শহরের পত্তন করে। মুর্শিদাবাদের চারপাশে অনেক মুসলমান ছিল, মুর্শিদাবাদে মুসলিম সৈনিকরা ছিল, ইংরেজ সৈনিক ছিল 5000-6000। এরা জানতো যদি কোনোদিন মুর্শিদাবাদের মানুষ বিদ্রোহ করে তাহলে ওই জায়গায় মেরে ফেলবে আমাকে।
ফলে ওরা একটা নতুন শহরের পতন করে, যার চারপাশে হিন্দু বসতি বেশি, কলিকাতা, এবং দুর্গ করে, এবং কলিকাতা একটা শহরের পতন করে। কলিকাতা শহরের দ্রুত খুব উন্নতি হয়। এই উন্নতিটা কীরকম সেটা জানতে হবে, নাহলে এই যে বললাম যে জ্ঞান চর্চা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, নানা বিষয় জানতে হবে, নাহলে জ্ঞান চর্চাটা অস্পষ্ট থেকে যাবে। এক বিষয়ের জ্ঞান চর্চা অন্যান্য বিষয়ের সাথে নির্ভরশীল, সেজন্য সেই দিকগুলোকে জানতে হবে। কলকাতা শহরের পতন এবং উন্নয়ন কীভাবে হয়েছে সেটা জানা খুব জরুরি জ্ঞানের সঠিক জায়গায় পৌঁছতে হলে। তো কলকাতা শহরে আপনার মুসলমানরা পৌঁছতে পারেনি, কারণ মুসলমানদেরকে আগেই অর্থহীন করে ফেলা হয়েছে। কলকাতা শহরে গেছে হচ্ছে যেসব ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আগেই ইংরেজদের মোসাহেব হিসাবে, ইংরেজদের চাকর বাকর হিসেবে যুক্ত ছিল ইংরেজদের সাথে, এবং ছোটোখাটো ব্যবসায়ী হিসেবে যুক্ত ছিল যারা, এর আগে কলিকাতায় জায়গা নেই। কলিকাতায় মূলত নিম্ন শ্রেণীর আর দরিদ্র হিন্দু লোকের সংখ্যা বেশি। তার মানে এমন লোকের পরিমাণ কলিকাতায় বেশি হয় যারা অর্থাভাবে খুব ভুগেছে, কিন্তু কাস্টের মর্যাদায় উঁচু, হয়তো ঠাকুর অথবা কায়স্থ এরকম, কিন্তু অর্থের অভাবে ভুগছে, এবং জীবনকে পরিবর্তনের জন্যে সে নতুন যে জৌলুসের অংশীদার হতে চায়। কলিকাতায় যেসব মানুষ জন্ম নেয় গেছে, এবং এখন আপনি শুনবেন সব নাম করা মানুষ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স অমুক তমুক, বড় বড় নাম শুনবেন আপনি, কিন্তু আসলে কলিকাতায় এক নিডি মানুষ গিয়ে জন্ম নিয়েছিল, জড়ো হয়েছিল, এবং এরা হচ্ছে বেসিক্যালি হিন্দু, উচ্চ বংশীয় হিন্দু, কিন্তু খুব অভাবগ্রস্ত দরিদ্র পণ্ডিত মানুষরা কলিকাতায় গিয়েছিল, কারণ সংস্কৃত এরা পড়তে পারতো, এরা সংস্কৃত পড়ার সূত্রে বাংলাও লিখতে পারতো, পড়তে পারতো, কারণ বাই দিস টাইম ফার্সি ভাষাকে অনেকটাই কোণঠাসা করা হয়েছে। তো এর আগে জায়গা নিয়েছে, এটা মাথায় রাখতে হবে যে কলিকাতায় হতদরিদ্র, লোভী এবং ইংরেজদের মোসাহেব, মানে নিম্নমানের মানুষ গিয়ে প্রথমে জড়ো হয়েছে। তার সাথে কিছু লোক গেছে হচ্ছে আগের থেকে যারা ব্যবসায়ী ছিল। এর 20-30 বছর পরে মুসলমানরা এখানে গিয়ে জড়ো হতে বাধ্য হয় কাজের লোক হিসাবে। খুবই দুর্ভাগ্যজনক, যেটা বললাম, যেহেতু জমি নিয়ে গেছে, লাখের জমি বন্ধ করে ফেলেছে, ফলে এদের কোনো গত্যন্তর ছিল না। ছোট ছোট যেসব শহর গড়ে উঠেছে সেখানে ছোটোখাটো কাজ করার জন্য, পিয়ন, দারোয়ান, লেবার, শ্রমিক, এইসব কাজ করার জন্য। 50 বছর আগে যে ছিল জমিদার, সে 50 বছর পরে কাজের লোক হিসেবে সেখানে যোগ দিয়েছে। তো ইংরেজরা এই থেকে একটা ভুল ধারণায় পৌঁছেছে। ওরা মনে করেছে যে মুসলমান মাত্রই নিম্ন শ্রেণী, যেহেতু সে তাদেরকে দেখেছে কাজের লোক হিসাবে। এবং এইখানে যেসব হিন্দুরা গিয়েছিল তারা বেসিক্যালি ছিল হচ্ছে অভাবী মানুষ। ওই সময় কিন্তু হিন্দু বিত্তশালী পরিবার ছিল, ওরা কলিকাতায় যায় নাই। আপনি মাইকেল মধুসূদন দত্তের বাবার কথা বলেন, সে আগে থেকে জমিদার ছিল, সে কিন্তু যায়নি ওইখানে, সে কিন্তু যশোরেই ছিল। এরকম বনেদি ফ্যামিলি যেগুলো ছিল ওইগুলো যায় নাই, কারণ ওদের তো অভাব ছিল না। অভাবী মানুষ, অভাবী উচ্চবংশ হিন্দুরা গিয়ে কলিকাতায় জন্ম নেয়, কলিকাতায় জড়ো হয়, এবং ওরা যে সোসাইটি গড়ে তোলে সেটার মধ্য দিয়ে একসময় এই অভাবী মানুষগুলো প্রচুর অর্থবিত্তের মালিক হয়। কিভাবে? ইংরেজদের মুসাহিবি করে, ইংরেজদের এজেন্ট হয়ে। নুনের এজেন্ট বলে একটা কথা আছে, আপনারা মধ্যযুগের 19 শতকে যদি আলোচনা শুনেন, নুনের এজেন্ট বলে কথা শুনবেন আপনারা। লবণের এজেন্ট, এরা বিভিন্ন জায়গা থেকে লবণ আহরণ করে ইংরেজদেরকে এনে দিত, এবং এটা ভালো টাকা পেত, কারণ বাংলাদেশে তো লবণ এমনি হয়, সমুদ্রের পানি বাদ দিলেই লবণ হয়ে যায়, কিছু প্রসিডিউর আছে। এই লবণের এজেন্ট রবীন্দ্রনাথের দাদা নুনের এজেন্ট ছিল, আপনারা শুনেছেন এগুলো। রবীন্দ্রনাথের দাদা নুনের এজেন্ট ছিল, ব্রুতেল ছিল অনেকগুলো তার এখানে। মদের প্রথম কারখানা ভারতে রবীন্দ্রনাথের দাদা করেছে, যেটাকে রাম বলে, রাম অ্যালকোহল। খুব বুদ্ধিমান লোক ছিল, যে টাকা কোথায় পাওয়া যায়। সেও গোমস্তা ছিল, চাকর ছিল ইংরেজের প্রথম জীবনে, পরে সেও জমিদার হয়েছে, সেও প্রিন্স হয়েছে। এইরকম এমন একটা মধ্যবিত্ত শ্রেণী জন্ম নেয় 19 শতকের শুরুতে, 1801 কিংবা 30 সালের মধ্যে, যে মধ্যবিত্ত শ্রেণীর হাতে প্রচুর পরিমাণ টাকা পয়সা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। এরা কোঁতে বলে, ওই মধ্যযুগের সাহিত্য পড়ে, ইংরেজি সাহিত্য পড়ে, ফরাসি সাহিত্য পড়ে, খুব বড় বড় কথা বলে। এরা একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী হিসেবে 50 বছরের মধ্যে এরা ফ্লারিশ করে কলিকাতায়। এবং 1801 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ হয়, তখন ফোর্ট উইলিয়াম কলেজে ইংরেজদেরকে শিক্ষা দেওয়া হতো কীভাবে এরা বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশ সম্পর্কে যেন একটা মিনিমাম জ্ঞান নিয়ে শাসন করতে পারে। তখন এই শ্রেণীটা ছিল সামনের দিকে, যে শ্রেণীটার কথা বললাম। এই শ্রেণীটার সামনে থাকার কারণে যখন বাংলা বইয়ের রচনার প্রয়োজন পড়ে, তখন এদেরকেই ডাকা হয়েছে। কারণ এরা ধারণা করেছে, ইংরেজরা ধারণা করেছে যে মুসলমানরা কোনো বাংলা জানে না। কারণ কেন? মুসলমান, যেসব মুসলমানদের সাথে তাদের দেখা হয়েছে, সেই সব মুসলমান তো উত্তর ভারতীয় মুসলমান, শাসকের শ্রেণী।
উত্তর ভারতীয় মুসলমানদের সাথে দেখা হয়েছে, তারা উর্দুভাষী, তারা ফার্সি জানে, কিন্তু বাংলাদেশের মানুষ তো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না, কারণ কলিকাতা বাংলাদেশ থেকে বহু দূরে ছিল, বাংলাদেশের মানুষ তো ওখানে যায়নি। ফলে এই দেশের মানুষদের যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ, আসাম, এটা নিয়ে যে বাংলা ছিল, এই দেশের মানুষ কলিকাতায় রিপ্রেজেন্ট করতে পারেনি। রিপ্রেজেন্ট করেছে এক উত্তর ভারতীয় মুসলমান, ইংরেজরা মনে করেছে তাহলে মুসলমানরা বাংলা জানে না। কত বড় ভ্রান্তির মধ্যে এরা ছিল দেখেন। আর যেসব মানে অভাবী হিন্দু ছিল, ওরা গিয়ে এখানে বড়লোক হয়েছে, এটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়েছে, সেই মধ্যবিত্ত শ্রেণী গোটাটাই হিন্দু। এই সময় পাশাপাশি ইংরেজরা, এটা আপনারা নোট ডাউন করবেন, সেটা হচ্ছে ইংরেজরা নিজের দেশ থেকে প্রচুর লোক চলে আসতেছিল চাকরি নিয়ে। কারণ ভারত হচ্ছে তখন, আমরা এখন যেমন সৌদি আরবে যাই, আমেরিকায় যাই, কিংবা ইয়েতে যাই, দুবাই যাই টাকা কামানোর জন্য, ওদের কাছে ভারত ছিল এরকম জায়গা। এই অভাবের দেশ ইংল্যান্ড চিন্তা করছে যে ওইখানে গেলে টাকা কামানো যাবে। ফলে ওইখানে অনেক এতিমখানার ছেলে এখানে চলে এসছে। ইসামতি নদী, ইসামতি উপন্যাসে যে নীলকর সাহেবের কথা আপনারা জানেন, যে হেঁটে গেলে আশপাশে মানুষ চলে যায় দৌড়ে, গ্রাম খালি হয়ে যায়, সে আসলে এটা এতিমখানার ছেলে। ওইখানে এতিমখানার একটা ছেলে যে খেতে পায় না, এখানে এসে নীলকর সাহেব হয়েছে। এরকম প্রচুর ইংরেজ এসছে, এসে এখানে লেখালেখি শুরু করেছে এবং এখানকার সম্পর্কে বয়ান দিতে শুরু করেছে। তারা সেই বয়ান দিতে শুরু করেছে। এইরকম একজন হচ্ছে উইলিয়াম জোন্স এবং নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। হ্যালহেড হচ্ছে কেরানি, আর উইলিয়াম জোসেফ সেটা বড় পদে এসেছিল, বিচারকের পদ নিয়ে এসেছিল। হ্যালহেড ছিল ক্লার্ক, কেরানির কাজ ছিল হচ্ছে যে মাল আসতো এগুলো লিখে রাখা, গেলে পরে সেগুলো লিস্ট রাখা। কিন্তু সে বাংলাটা শিখে ফেলেছিল এবং খুব ভালো বাংলা জানতো হ্যালহেড। একটা বেঙ্গলি গ্রামার লেখে, সে গ্রামার অব দি বেঙ্গলি লেগেছে, 1778 সালে এটা বের হয়। এই বইটা, ওই বইটাতে সে স্বীকার করেছে, বলছে যে এখানে দুই ধরনের ভাষা আছে, একটা মুর ভাষা আর একটা হচ্ছে বাংলা ভাষা। এইখানে মুর ভাষা মানে হচ্ছে আসলে বাংলা ভাষা, যেটা মানুষের মুখের ভাষা। আর সে যেটাকে বাংলা ভাষা বলছে সেটা হচ্ছে যে নতুন ধরনের যে ভাষা তৈরি হচ্ছিল সংস্কৃতের আদলে, এটাকে সে মনে করছে বাংলা। এবং সে বলতেছে যে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ফলে আমি এই গ্রামার বইটা এমনভাবে লেখার চেষ্টা করেছি যাতে বোঝা যায় যে এটা সংস্কৃতের সন্তান। মানে আর্টিফিশিয়ালি সে গ্রামারটা এমনভাবে লিখেছে যাতে যাতে মনে হয় যে এই গ্রামারটা হচ্ছে সংস্কৃতের সন্তানের গ্রামার। তার মানে প্রথম ভুল করেছে, মোর ভাষা বলে কোনো ভাষা নেই, আমরা সেটা জানি। মোর ভাষাটা হচ্ছে বাংলা ভাষা, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। ফলে এই দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে প্রচুর লোক এসে এখানে লেখালেখি করা শুরু করেছে। এই পর্যায়ে উইলিয়াম জোন্স, ব্রাসি হ্যালহেড, আদ্রে জেগার, এরকম অনেক লোক মিলে, ম্যাক্স মুলার, সবাই মিলে হিন্দুদেরকে বলেছে যে তোমরা তো অতীতে খুব ভালো ছিল, তোমরা তো খুব বনেদি মানুষ ছিল, তোমাদের বইপত্র আছে, দেখো এই যে শকুন্তলা বই আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, এগুলো লেখা হয়েছে, তোমাদের সভ্যতা অতীতে খুব ভালো ছিল, কিন্তু তোমাদের সভ্যতা এখন ধ্বংস হয়ে গেছে। তাহলে কে ধ্বংস করেছে? মুসলমানরা ঢুকেছে, মুসলমানরা ধ্বংস করে ফেলেছে। তাহলে তোমাদের অতীত সভ্যতাকে ফিরিয়ে না আনলে তোমরা আর এখন সভ্য হইতে পারবো না। ফিরিয়ে আনার রাস্তা হচ্ছে ইংরেজের কায়দায়, ইংরেজের শিক্ষায় এটাকে ফিরিয়ে আনা। এবং এটা যে ওরা সবসময় বানিয়ে বলেছে তা না, এটা বিশ্বাসও করতো। কারণ ওই যে এতিমখানার ছেলে এসে যখন এর জ্ঞান চর্চা করে, ওর জ্ঞান চর্চাতে কিছু গোলমাল থাকবে, সে তো আর প্রপার শিক্ষা পায় নাই। তো না, এটা হাসিরও বিষয় না, কিছু প্রপার শিক্ষাটা তো সে পায়নি। কারণ সে তো এখানে এসে চামড়ার কারণে, কেবল চামড়ার কারণে, যে চামড়ার মানুষ ওইখানে এতিমখানা কেন, ওই যে রেপিস্ট একটা চোর যেটাকে ছেড়ে দিচ্ছে জেলখানার থেকে, এখানে এসে তো সে সাহেব, কারণ সাদা চামড়া। যেমন আমাদের মধুসূদন দত্ত বিয়ে করেছিল দুইটা এতিমখানার মেয়ে, এটা কি আপনাদের জানা আছে কারো? এটা জেনে নেন আপনারা। কারণ মধুসূদন দত্ত সাদা বিয়ে করবে, তার বাপ জমিদারের মেয়ে ঠিক করেছে, কিন্তু সে বিয়ে করবে না। সে মনে করে যে এই দেশের জমিদারের মেয়ের চেয়ে এতিমখানার সাদা মেয়ে ভালো। তো প্রথম অনেক ঘোরাফেরা করেছে, বিয়ে করার জন্য কেউ তাকে বিয়ে দিতে চায় না, ভারতীয়দের কাছে তো বিয়ে দিবে না। ফলে এতিমখানায় প্রথম বিয়েটা করেছে, সেকেন্ড বিয়েটাও সে এতিমখানায় করেছে, দুইটা এতিমখানার মেয়ে বিয়ে করেছে। এতিমখানা আমি হেও করছি না, এতিমখানা থেকে অনেক বড় বড় মানুষ জন্ম নিয়েছে, কিন্তু আমি বলছি যে তার নজরটার বোঝানোর জন্য। ওই জমিদারের মেয়ের চেয়ে এতিমখানার একটা মেয়ে তার কাছে মনে হচ্ছে শ্রেষ্ঠ। কেন? চামড়ার কারণ। তো এই চামড়ার লোকেরা এসে বড় রকম ভাষাবিদ, শিক্ষাবিদ হয়ে গেছে। ফলে এরা যখন বুঝিয়েছে ম্যাক্স মুলাররা যে সংস্কৃত ভাষা হচ্ছে পৃথিবীর সেরা ভাষা, সংস্কৃত হচ্ছে সমস্ত ভাষার মা বাপ, ভারতের যত ভাষা সেগুলো সব সংস্কৃত থেকে এসেছে, এগুলো যখন বুঝিয়েছে তখন এরা মনে করেছে যে আর ঠিকই তো, তাহলে আমাদের তো একটা অতীত ইতিহাস আছে। এতদিনে ওরা মুসলমানদের কাছে হীনমন্যতায় ভুগত, মুসলমানরা যুদ্ধে শ্রেষ্ঠ, জ্ঞানে শ্রেষ্ঠ, সমস্ত কিছুতে শ্রেষ্ঠ।
সমাজ ব্যবস্থা এরা খুব সুশৃঙ্খলভাবে চলে, তা আমরা খুব নিম্নমানের মানুষ। কিন্তু ইংরেজরা এটা বলার পর তাদের মনে হচ্ছে যে তাইলে এই যে রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে আমাদের ইতিহাস, এবং এরা সংস্কৃত চর্চা এবং আর্য সভ্যতার চর্চা শুরু করে, পুরাণ, ধর্মীয় পুরাণের চর্চা শুরু করে। এবং এর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা একদম অগ্রগামী মানুষ ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখলেন যে মুসলমানদের ইতিহাস আছে, 800 বছরের, 1200 বছরের, 1500 বছরের ইতিহাস আছে। সেই ইতিহাস পুরোটাই বিজয়ের ইতিহাস, শুধু যুদ্ধ বিজয়ের না, জ্ঞানের বিজয়ের ইতিহাস, সমস্ত বিষয়ে বিজয়ের ইতিহাস। কিন্তু আমার তো কিছুই নাই। ফলে সে বের করেছে ওই সব বইপত্র যেগুলো পুরন, যেগুলো আসলে কিচ্ছা, লোককাহিনী, যেগুলো কোনো ইতিহাসের সাথে কোনো সম্পর্কই নেই, যেগুলো মানুষ তো অনেক জিনিস কল্পনা করতো, এগুলো কাল্পনিক জিনিস, সেইগুলোকে সে সামনে নিয়ে আসছে। এবার হিন্দু ধর্মকে পুনর্গঠিত করেছে। এবং এই যে কাজ, এই কাজের সাথে সাধারণ যে হিন্দু আছে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। তার মানে 5% লোকের কাজ হচ্ছে কলিকাতা কেন্দ্রিক এই যে কাজ, তাদের ধর্ম নিয়ে, তাদের মিথ নিয়ে, পুরাণ নিয়ে, সংস্কৃতি নিয়ে। সাধারণ যে হিন্দু সমাজ এবং যে মুসলমান সমাজ, ওরা একইভাবে থেকে গেছে, একই জায়গায়। এর সাথে সাধারণ হিন্দুর কোনো পরিবর্তন হয়নি। বাক্যের সে আগেও কাজ করে গেত, পরেও কাজ করে খায়। মুসলমান যারা নতুন করে সাধারণ মুসলমান হয়েছে, উচ্চ শ্রেণীর মুসলমান, এরাও তো সাধারণ হয়েছে, এরাও আবার কাজ করে খায়। ফলে এমন মনে করার কোনো কারণ নাই যে হিন্দুত্ববাদী ইতিহাস প্রকল্প যেটা কলিকাতায় হয়েছে এটার সাথে গোটা হিন্দু ধর্ম জড়িত, গোটা হিন্দু জনসমাজ জড়িত না এর সাথে। একেবারেই অল্প কিছু শ্রেণীর মানুষ এই কাজটা করেছে। আপনারা এখন দেখবেন এই যে যেসব আন্দোলন হচ্ছে, যেসব ঘটনা ঘটছে, অল্প কিছু লোক কিন্তু করছে, কিন্তু মানুষ মনে করছে যে গোটা সমাজ জড়িত। আসলে কিন্তু গোটা সমাজ জড়িত না, একই ঘটনা ওই সময় ঘটেছিল। ফলে এরা পুরাণকে ইতিহাস হিসেবে দাঁড় করায়। ওখানে রাম নামে একটা লোক আছে, এখন লোক আছে কিনা এটার কোনো প্রমাণকের প্রয়োজন নাই, নানা কথাবার্তা বলে এটাকে প্রমাণ করেছে, ধার করিয়েছে যে রাম ছিল। আচ্ছা, রাবণ ছিল, সীতা ছিল, হনুমান ছিল, অমুক ছিল, তমুক ছিল, বহু লোক তাদের ছিল, এবং এগুলোকে ইতিহাস হিসেবে দাঁড় করিয়েছে। ফলে আমার যে ইতিহাসের বই দেখবেন আপনি, প্রত্যেকটা ইতিহাস শুরু হয়ে হচ্ছে পুরাণ দিয়ে। প্রথমে দেখবেন, লিখবেন এমন সব না, মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে বাংলাভাষীরা এরকম ছিল, তারপর বলতেছে কাজেই বাংলা হচ্ছে এরকম। এখন আমরা কেউ প্রশ্ন করে নেবে যে মার্কেন্ডীয় পুরাণটা কি, এটা কি কোনো ডকুমেন্ট, এটাকে আপনি নিজের চোখে দেখেছেন? মার্কেন্ডীয় পুরাণটা 2500 বছর আগে লেখা, কিন্তু যে টেক্সট সেটা 400 বছর আগে লেখা। 400 বছর আগের টেক্সটকে সে বলতেছে 2500 বছরের পুরনো। এবং আমাদের এই বাংলাদেশের তথাকথিত শিক্ষিত লোক, এই দেশের প্রফেসররা কোনোদিন প্রশ্ন তুলে না যাবে আই মার্কেন্ডীয় পুরাণটা কি ইতিহাস? এটা তো একটা গল্প কাহিনী। তো মার্কেন্ডীয় পুরাণের রেফারেন্স দিয়ে আপনি ইতিহাসের কথা বলছেন কেন? তাহলে ওই সময়ের একটা জ্ঞানতাত্ত্বিক ভিত্তি তৈরি হয় 1801 সাল থেকে 1850 সালের মধ্যে, এবং 70 সালের মধ্যে একটা জ্ঞানতাত্ত্বিক ভিত্তি তৈরি হয়ে যায়। বঙ্কিম 72 সাল থেকে তার পত্রিকা বের করেছে, পত্রিকা বের করে বঙ্গদর্শন। সেই পত্রিকায় রেগুলার লেখে যে এই দেশের হিন্দুদের মুক্তি নাই যদি তার ইতিহাস না লেখে। অথচ এই সময়ে কিন্তু ইতিহাস প্রতিষ্ঠিত। আপনাদের আরেকটা বিষয় জানা থাকা দরকার যে ভারতের ইতিহাস, লিখিত ইতিহাস হচ্ছে মুসলমানদের কাহিনী, মুসলমানদের কীর্তি। এর আগে ভারতের লোকেরা ইতিহাস লিখতে জানতো না। মেগাস্থানির বলছে ভারতের লোকেরা লিখতেই জানতো না। ইতিহাস কারা লিখেছে আপনারা জানেন সেসব নাম। আল বেরুনি ভারতের তো একটা, তারপর মিনহাজি সিরাজ, মিনহাজি সিরাজের বই কোনটা? মিনহাজি সিরাজের বই, হ্যাঁ, তাবকাতে নাসিরি, খুব গুরুত্বপূর্ণ বই। এর নাম আছে আমার কাছে, নামগুলো ভুলে গেছি আমি। তাবকাতে নাসিরি আছে, মিনহাজি সিরাজের, তারপরে এই যে অনেকগুলো বই। এইগুলোই হচ্ছে বাংলার ইতিহাস। তবকাতে নাসিরের সিরাজের, তারপরে বাদানির হচ্ছে তারিখে ফিরোজ শাহী, নিজামুদ্দিন আহমেদের হলো আপনার তবকাতে আকবরী, মোহাম্মদ কাশিমপুরি হিন্দু শাহ আস্তারাবাদের, এটা খুব গুরুত্বপূর্ণ, তারিখে ফিরিস্তা, গোলাম হোসেন সলিম এবং গোলাম হোসেন তোবাতোবাই, এগুলোর মধ্যে একটু প্রবলেম আছে, এগুলো ইংরেজের সময় লেখা। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আছে বায়রাস্তানি গাইবি, মির্জা নাতান এখানকার সেনাপতি ছিল। ফলে তার ইতিহাস এত সত্য এবং লেখা হয়েছে কম সময় নিয়ে লিখেছে, কিন্তু সে যেটা লিখেছে সে নিজের চোখে দেখে লিখেছে। সে হচ্ছে এখানে যুদ্ধ করতে আসছিল সুবেদার ইসলাম খাঁর সাথে, এবং সে গুরুত্বপূর্ণ সেনাপতি ছিল। বাহারিস্তানি গাইবে, মির্জা নাতান, এইগুলো প্রতিষ্ঠিত ইতিহাসের বই। এবং এইসব বই অবলম্বন করে চার্লস স্টুয়ার্ট বাংলাদেশের প্রথম ইতিহাস লিখে ফেলেছে 1813 সালে। 1813 সালে সেটা বেরিয়েছে চার্লস স্টুয়ার্ট। বঙ্কিমচন্দ্র বলতেছে
এইসব বইকে যে ইতিহাস বলবে সে বাঙালিই না। ফেসিস্ট জ্ঞান চর্চার যে ধারা সেটা বঙ্কিম থেকে শুরু হয়েছে। যখন আপনি ফেসিজম কারকে বলে, যখন আপনি বাক স্বাধীনতাকে হরণ করেন কিংবা কথা বলার স্বাধীনতাকে হরণ করেন, যখন একটা লোক বলে যে এইসব বইকে ইতিহাস বলবে সে বাঙালি না, এটা হচ্ছে একটা ফেসিস্ট আচরণ। একটা ব্র্যাকেট তৈরি করে দেওয়া যে আপনি এখানে এই বই পড়তেই পারবেন না, কারণ পড়লে আপনি বাঙালি না। বঙ্কিম থেকে শুরু হয়েছে। তো বঙ্কিম বলছে এইসব বই যে পড়ে সে বাঙালি না, এগুলো কোনো ইতিহাস না, এগুলো হচ্ছে মুসলমান রাজাদের খিচুড়ি ভোজনের গল্প, খিচুড়ি ভোজনের গল্প। অথচ এগুলোই হচ্ছে ইতিহাসের সলিড বই। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বই হচ্ছে এগুলো। এর বাইরে ভারতের কোনো ইতিহাস পাওয়া যায়নি। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা ইতিহাসে চর্চা করি যারা, ইতিহাসের চর্চার তিনটা দিক আছে। একটা হচ্ছে লিখিত ডকুমেন্ট, একটা হচ্ছে আর্টিফ্যাক্ট, হলো আপনার প্রত্নতাত্ত্বিক যেসব খননে যেসব বের হয় এটা, আরেকটা হলো আপনার সাহিত্য এবং অন্যান্য ধর্মগ্রন্থের থেকে যে যা কিছু পাওয়া যায় সেটা সাহিত্য এবং ধর্মগ্রন্থ থেকে পেতে হলে আবার এটাকে আরেক জায়গা থেকে যাচাই করে নিতে হবে। ফলে তিনটা সোর্সের মধ্যে সবচেয়ে স্ট্রং সোর্স হচ্ছে লিখিত। এটা তো ইতিহাস লেখাই আছে, এটাকে এড়ানোর কোনো উপায় নেই। তো ওরা এটাকে বাদ দিয়ে বলছে ইতিহাস লেখো। এবং তার তাড়নায় 1874 সালে প্রথম বই বের হয় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, উনি লেখেন বাঙালির ইতিহাস। এবং সেটা একটা এমন জঘন্য একটা বই, সেটার অর্ধেক লেখা হচ্ছে পুরাণ নির্ভর করে। পুরাণ মানে কিচ্ছা তো আপনারা জানেন সবাই, কিচ্ছা তো আর ইতিহাস না, এবং কিচ্ছার কোনো তো মিল নেই। কিচ্ছার মধ্যে রাক্ষস থাকে, সেখানে ওই মানুষ উঠতে পারে, পরীর রাজত্ব থাকে, পরী বিয়ে করে, এরকম নানা ধরনের কথাবার্তা আছে, তাই না? এই গোটা জিনিসটা ইতিহাসটা হচ্ছে এই পরীর কাহিনী। এবং এইটা আমাদের দেশের মানুষেরা এখন পর্যন্ত খুব গোগ্রাসে রুচির সাথে গিলতেছে। এবং যত বই লেখা হয়েছে সব কিছু কেউই এই জায়গাটা এড়াইতে পারে না, কেউ এই জিনিসটা নিয়ে চিন্তা করে না। এবং এই ইতিহাস চর্চার মধ্য দিয়েই বাঙালির তিনটা সংকট তৈরি হয়েছে। এই তিনটা সংকটের কথা বলি, এগুলো আপনারা জানতে হবে। 19 শতকে হিন্দুত্ববাদী যে রেনেসা, যেটাকে বাংলার রেনেসা বলা হয়, এটা আসলে হিন্দুত্ববাদের রেনেসা, হিন্দুত্ববাদী পুনর্জাগরণ। আমার বইয়ে সেগুলো আমি উল্লেখ করেছি। এই রেনেসার তিনটা ঘটনা ঘটে। এক হচ্ছে ইতিহাসের বিকৃতি এবং আর্যদের পৌরাণিক আখ্যানকে, পৌরাণিক কিচ্ছা কাহিনীকে ইতিহাস হিসেবে উপস্থাপন। 2 হলো আপনার ভাষা বদলে ফেলা, বাঙালির ভাষা। 3 হলো ইতিহাসের নিরিখে বাঙালি কারা, এই জাতি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেয়া। আমি প্রথমে ইতিহাসের কথাটা বলে শেষ করি, যেহেতু ইতিহাসটা শুরু করেছি। প্রথমেই বলেছে এরা যে কারা মুসলমান হয়েছে, এটা নিয়ে প্রথমে তর্ক ছিল না। 1872 সালে এটা আদমশুমারি হয়। এই আদমশুমারিতে ধরা পড়ে যে বাংলা যেটা, সে বিহার টিহার সহ সেখানে 60% হচ্ছে মুসলমান। এর আগে তারা প্রচার করেছে যে এটা হচ্ছে একটা হিন্দু রাজত্ব, হিন্দু রাজ্য, মুসলমানরা এসে জোর করে দখল করে ফেলেছে। কিন্তু 1872 সালের পরে দেখা গেল যে না, এখানে মুসলমান হচ্ছে 60%-এর উপরে। এবং বাংলাদেশ এখন যেটা বাংলাদেশ, সেখানে 75% মুসলমান, সে 1872 সালে 73%-এর উপরে হচ্ছে মুসলমান। তখন প্রথম বলল যে বেওয়ালরির এই আদমশুমারি ভুল। বেওয়ালরি প্রমাণ দিল যে যেখানে খানা আছে সিগনেচার করে পাঠিয়েছে প্রত্যেকটা গ্রাম থেকে, কাজে ভুল হওয়ার কোনো কারণ নাই। তখন বলছে না, তাইলে কিভাবে এত মুসলমান আসলো? ও তাইলে নিম্ন শ্রেণীর সমস্ত হিন্দু মুসলমান হয়ে গেছে। এই যে প্রথম শুরু হলো, এই একটা বক্তব্য বাঙালি মুসলমানকে দীর্ঘদিন ধরে একটা হীনমন্যতার মধ্যে ফেলে রেখেছে। দীর্ঘদিন ধরে তাকে হীনমন্যতার মধ্যে ফেলে রেখেছে। এখানকার যত কবি সাহিত্যিক বড় বড় লোকজন আছে, এরা বিশ্বাস করে যে নিম্ন শ্রেণীর মুসলমান হিন্দু হয়েছে। এর ফলে যেটা হয়েছে, এখানকার মানুষ অসম্ভব রকম কলিকাতামুখী হয়েছে। এবং হিন্দুরা যে জ্ঞান চর্চা করেছে 19 শতকে, সেই জ্ঞানকে সে বিশ্বাস করেছে। অথচ ইতিহাসের দিকটা আমি বোঝালাম যে এটা একটা ভয়ঙ্কর রকম বিভ্রান্তি। এবং নিম্ন শ্রেণী হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটার প্রমাণ কি? বিভ্রান্তির প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ আছে, কিন্তু আমাদের ইতিহাসকাররা সেটা খুঁজে বের করে নাই। সেটা প্রমাণ হচ্ছে মেগাস্থেনিস। আপনারা জানেন যে বাংলা সম্পর্কে জানার 2টা উৎস। একটা হচ্ছে যে গ্রিক, কিছু কিছু গ্রিক ঐতিহাসিক ভারত সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছে। ভারতের সাথে গ্রিকের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিছু কিছু ঐতিহাসিক ভারত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং সেখানে বাংলাদেশ সম্পর্কে বলেছে। মেগাস্থেনিস প্রথম বলেছে যে ভারতের সবচেয়ে পূবের যে রাজ্য, সেখানকার মানুষরা হচ্ছে ইথিওপিয়ার মানুষদের মতো, কালো রঙের এবং দড়ি পাকানো, এরা জলাভূমি অঞ্চল এবং খুব পরিশ্রমী মানুষ। আরও নানা ধরনের বর্ণনা আছে। এবং সেখানে আরেকটা গোষ্ঠীর কথা বলছে যে আরেকটা গোষ্ঠী আছে এখানে, এরা কোনো কিছু শিকার করে না, মারে না, মাছ মারে না, পাখি মারে না, যা আছে ফলমূল এটাই খায় এবং চারবাসও করে না। এবং আমরা বুঝতে পারি এরা হচ্ছে বৌদ্ধ। এটা কিন্তু বোঝা যায় তাদের আচরণ থেকে, নাম বলতে হয় না।
এই বিবরণ আমরা স্টাবু পর্যন্ত পাই, আরও পরেও পাই। পরের যে ঐতিহাসিককার যারা আছেন, ইতিহাসকার, গ্রিকের প্রথম শতক পর্যন্ত। প্রথম শতকের একটা বই আছে, পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি, এটা গুরুত্বপূর্ণ বই। এটা বইটা কার, এটা নামটা বের করতে পারি, নামের অংশটা মুছে গেছে, কিন্তু যে লিখেছে ধারণা করা হয় সে একজন নাবিক ছিল, কারণ অনেক নিখুঁত বর্ণনা দিয়েছে। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি, ওই বইও এই বিবরণগুলো আছে। তার মানে খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত আমরা একটা ইতিহাস পাচ্ছি যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষ থেকে আলাদা। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ভারত থেকে শুরু করে সমস্ত মানুষ তো আসছে আফ্রিকা থেকে, আফ্রিকা অঞ্চল থেকে কনভার্ট হয়ে এসছে। যারা এখানে আসছিল এরা আগের থেকেই স্বাধীনতা, স্বকীয়তা বজায় রাখছিল। প্রথম শতক পর্যন্ত পাচ্ছি আমরা এটা। এখানে কোনো হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, কোনো কিছু ধর্মের কোনো কিছু নাই। ফাহিয়েন আসছে 412 খ্রিস্টাব্দে। 399 থেকে 412 এই সময়টায় ভারত ভ্রমণ করেছে, এবং সে তাম্রলিপ্তি মানে কলিকাতার দক্ষিণে এসেছিল। ডায়মন্ড হারবার যেটাকে বলে এখন, এটারও দক্ষিণে ভগীরথী নদীর মুখের কাছে। এটা এখন বিলুপ্ত হয়ে গেছে তাম্রলিপ্তি। তমলুক বলে একটা জায়গা আছে, ওইটা। এখানে সে বহু সংগ্রাম দেখেছে, মানে বিহার দেখেছে, এবং লিখেছে যে অজস্র সাধক এখানে। 400 খ্রিস্টাব্দে। 638 থেকে 642 খ্রিস্টাব্দে এসে হচ্ছে ফাহিয়েন, না ফাহিয়েন না, হিউয়েনসাং। হিউয়েনসাং এত ডিটেল বর্ণনা দিয়েছে। হিউয়েনসাং হচ্ছে কর্ণ সুবর্ণ, মানে দিনাজপুরের ওইদিকে। ওইখানে এসে বলছে যে এখানে 29টা সংগ্রাম, একটা জায়গায় 29টা বিহার, এখানে 20টা সংগ্রাম, এবং প্রত্যেকটা 1000 করে লোক। নওগাঁয় কয়টা আছে, যে মহাস্থান বিহার। কুমিল্লায় কয়টা আছে, ঢাকায় কয়টা আছে, সেটা ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করে আমরা যে দেখেছি, সেটা দেখেছি যে প্রায় 1 লাখের উপরে সাধকই ছিল। তখন এরা হচ্ছে ভিক্ষাজীবিতার মধ্যে দিয়ে জীবনযাপন করত, ভিক্ষা করত। 1 লাখের মধ্যে আমরা যদি 20%ও ধরি রিয়েল সাধক, যারা জমি ঘর সংসার সাথে সম্পর্ক নেই, তাহলে 20,000 লোককে পালন করতে আমার দরকার হচ্ছে 20 লক্ষ লোক। 20 লক্ষ লোকের বাড়িতে যদি সে ভিক্ষা করে, কারণ 100 খানা লাগবে একটা লোককে চালাইতে, প্রতিদিন তো এক বাড়িতে সে ভিক্ষা করতে পারবে না। এটা আমার থিওরি না, এটা চাইনিজরাই বের করেছে। চাইনিজরা হিসাব করেছে যে একজন সাধক যদি একটা জায়গায় থাকে, তাহলে ধরে নিতে হবে এখানে 100 ঘর আছে, নাহলে সে টিকতে পারবে না। তো 20,000ও যদি সাধক থেকে থাকে, হিউয়েনসাং যেটা বলছে, তাহলে 20 লক্ষ বৌদ্ধিস্ট আছে ওখানে। লোক সংখ্যার যে বিবরণ দিয়েছে চাইনিজরা, এটা টোটাল লোক সংখ্যা বলছে 50 থেকে 60 লাখ ছিল তখন বাংলায়। তো 20 লক্ষ বৌদ্ধ, তার মানে এটা একটা বৌদ্ধ দেশ ছিল, কোনো হিন্দু এখানে ছিল না। ফাহিয়েন, হিউয়েনসাং কেউ একটা হিন্দু শব্দটা বলে নাই, বৈষ্ণব কথাটা বলে নাই, শৈব কথাটা বলে নাই। সে পরিষ্কার বলছে যে এখানে বৌদ্ধ হচ্ছে এই, এরপরে বলছে জৈন। পরিষ্কার বলছে বৌদ্ধদের পরে হচ্ছে জৈন সম্প্রদায়। আমি 642 খ্রিস্টাব্দের কথা বলছি। এরপরে হচ্ছে অনেক বিধর্মী, আসলে হচ্ছে অস্ট্রিক ধর্মের লোকদের কথা বলেছে, সাঁওতাল, মুন্ডা, ওরাও, এদের কথা বলেছে। ও বিদের মধ্যেও অনেক মন্দির আছে, এখানে তারা প্রার্থনা করে। এখানে কোথাও হিন্দু কথাটা লেখা নাই। এরপরে কিন্তু আমরা পাচ্ছি গোপাল রাজা হয়েছে বুদ্ধিস্ট। 400 বছর পর্যন্ত গোপালরা বুদ্ধিস্ট রাজা ছিল। তাহলে আদিতে যখন বৌদ্ধরা শাসক ছিল না, তখনই সারা দেশ বৌদ্ধরা যখন শাসক ছিল, তাহলে আর হিন্দুদের এখানে আসার কোনো সম্ভাবনা ছিল না। তার মানে এই দেশ ছিল বৌদ্ধিস্ট একটা দেশ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেনরা এসেছিল 70 বছরের জন্য, এসে খুব একটা সুবিধা করতে পারেনি। তারপরে তো বখতিয়ার খিলজি চলে আসলো, এবং যেটা বলা হয় যে সেনেরা নদিয়া থেকে হেরে ঢাকার পিছনে এসে বসত করে আরও 100 বছর ছিল, এটাও একটা মিথ্যা। সেটা প্রমাণ হচ্ছে সোনারগাঁয়ে একটা বড় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল। আপনাদেরকে জানা আছে এটা? কি নাম? আবু তাওয়ার বিশ্ববিদ্যালয়। একটা বিশাল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ছিল। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বলতে বলতে গলায় রক্ত তুলে ফেলি, কিন্তু আমরা এটাকেও জানি না। আপনারা কি দেখেছেন এটা? সবাই দেখেছেন? এইটা নিয়ে কিন্তু আপনাদের একটু লেখালেখি করা উচিত। তো আবু তাওয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে 1280 খ্রিস্টাব্দের দিকে। একটা ইউনিভার্সিটি থাকার জন্য তো একটা ব্যাপক এলাকায় মুসলমান থাকতে হবে, কমিউনিটি, কারণ সাপোর্ট লাগে না। তাহলে কি করে আমি বিশ্বাস করি যে লক্ষণ সেনের লোকেরা এখানে স্বাধীন রাজত্ব করেছিল ঢাকায়? এটাও একটা মিথ্যা, পুরাই মিথ্যা একটা। তাহলে আপনার এই মিথ্যার উপরে যে ইতিহাস তৈরি করা হয়েছে, সেটা একটা মিথ্যা ইতিহাস, পুরাই মিথ্যা ইতিহাস। এই জন্যই বলেছি আপনাদের বিশ্বাসের সাথে ধাক্কা লাগবে। এই দেশটা ছিল আসলে একটা বুদ্ধিস্ট দেশ। সংগঠিত ধর্ম বলতে যাবো যে সেটা বুদ্ধিস্ট রাষ্ট্র ছিল। এরপরে এটা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। এটা ধীরে ধীরে কেন হয়েছে? বুদ্ধিস্টরা যখন দেখেছে যেখানে মুসলমানরা এসছে, তখন প্রথমে তারা খুব
খুশি হয়েছে, কারণ বুদ্ধিস্টরা ডেকে নিয়ে আসছিল বখতিয়ার খিলজিকে। এটা একটা প্রমাণ আছে। রাহুল শঙ্করিতায়ন বলেছে যে বুদ্ধিস্টরা বিহারে গিয়ে বলছে যে আমরা সেনরা যে আসছে নতুন, এদের অত্যাচারে খুব অত্যাচারিত, এরা আমাদেরকে হিন্দু বানায় ফেলতে চাইতেছে, এদের ধর্মে আকৃষ্ট করতে চাইতেছে, আপনি এসে আমাদেরকে উদ্ধার করেন। বখতিয়ার খিলজি তারপরে অ্যাটাক করেছে এবং বুদ্ধিস্টরা তাদেরকে হেল্প করেছে। এই কারণে আপনারা দেখবেন বরিশাল টরিশাল বিভিন্ন এলাকায় মুসলমানদেরকে এখনো নেড়ে বলা হয়। নেড়ের জাত, শেখের জাত, এরকম বিভিন্ন জায়গায় সাহিত্য আছে। নেড়ে জাত কারণ হচ্ছে বুদ্ধিস্টরা তো মাথা কামায় রাখতো, মুসলমান হওয়ার পরেও দাঁড়িয়ে রেখেছে কিন্তু মাথায় আর চুল রাখেনি, দীর্ঘদিন মাথা কামায় রাখতো এরা। এটারও প্রমাণ আছে যে বুদ্ধ থেকে যখন মুসলমান হয়েছে মাথা কামানোর অভ্যাস ছাড়া নেই এরা, ফলে তখন থেকে এদেরকে নেড়ে বলা হয়তো। নেড়ে মানে মুসলমান, বৌদ্ধ থেকে যারা মুসলমান হয়েছে। কারণ মুসলমানের চুল ছিল এরকম লম্বা বাবরি চুল, এরকম লম্বা, পিছনে বাঁকানো বাবরি চুল আর দাড়ি সুন্দর। এই বাবরি চুলের এখন যে স্টাইল সারা পৃথিবীতে দেখতেছেন, এটা মুসলমানদের। আমাদের যে বাংলা একাডেমি ডিজি সাহেব, আজম সাহেব এখন চুল রাখছে এরকম, ওইটা মুসলমানের। তারপরে হচ্ছে আরও আছে, তো এখানে কেউ নাই না, এটা কিন্তু এখন মানে মুসলমানের স্টাইল, মুসলমানের সংস্কৃতি, এরকম লম্বা চুল পিছনে আর হচ্ছে চমৎকার দাড়ি। তো এই স্টাইলটা এখন আপনি ইয়েতে দেখবেন যে আমেরিকায় দেখবেন এইরকম লম্বা চুল আর দাড়ি এইভাবেই বাংলাদেশে আসছে, এটা প্রচুর। তো এটা হচ্ছে মুসলমানদের। আর নেড়ে ছিল হচ্ছে বৌদ্ধ থেকে যারা মুসলমান আছে। বৌদ্ধরা দেখেছে যে এরা সাধক মুসলমানরা, এরা মেনলি সাধনা করে এবং এদের কাছে কোনো সুতমার্গ নাই, এ অমুককে ছুঁয়ে দিলে জাত চলে যাবে এরকম নেই, এ কোনো মানুষকে হিংসা করে না, সমস্ত মানুষই তার পৃথিবীর সমান। ফলে আমার যে ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইসলামের ধর্মের মধ্যে কোনো পার্থক্য দেখছি না, শুধু ঈশ্বরের পার্থক্য দেখছি, যে আমার ঈশ্বর গৌতম, তাদের ঈশ্বর নিরীশ্বর। এবং সেই পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল নিরীশ্বর। বৌদ্ধ কখনো নিজেকে ঈশ্বর দাবি করে নাই, হিন্দু ধর্মের চাপে পরে চেঞ্জ হয়েছে। বৌদ্ধ ধর্মে কিন্তু জ্ঞান হচ্ছে ঈশ্বর, এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো এরা দলে দলে মুসলমান হয়েছে, তার মানে সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর শিক্ষিত শান্তিপ্রিয় মানুষগুলো মুসলমান হয়েছে। আর এইটাকে এরা ইতিহাসে লিখেছে যে নিম্ন শ্রেণীর হিন্দু মুসলমান হয়েছে। আসলে তো হিন্দু এখানে ছিল না, নিম্ন শ্রেণীর হিন্দু কোথেকে মুসলমান হবে? ব্রিটিশ আমলে যখন আদমশুমারি হলো 40% হিন্দু, নিম্ন শ্রেণীর হিন্দু যদি মুসলমান হয়ে যেত তাহলে 40% হিন্দু কোথেকে আসলো? আর আমি তো ইতিহাস পাচ্ছি, ফাহিয়ানের লেখা পাচ্ছি, হিউম্যান সঙ্গে লেখা পাচ্ছি, তারা তো বলতেছে যে এটা বুদ্ধিস্ট কান্ট্রি। এটা বুদ্ধিস্ট কান্ট্রি। 11টা ইউনিভার্সিটি ছিল হচ্ছে 11 শতকে, 10টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। সেই 10টা ইউনিভার্সিটি যে দেশে থাকে সেটাকে হিন্দু রাষ্ট্র বলা কত বড় একটা মানে মিথ্যার একটা পরিচয়। এটা কেন বলেছিল? কিছুটা অনুমানে বলেছিল, কিছুটা বলেছিল মুসলমানদেরকে দোষারোপ করার জন্য। এখন আমার বাঙালি ইতিহাস চর্চার পদের কাটা এটা হিস্ট্রি আকারে আমি লিখেছি, এগুলো প্রমাণক সহ প্রমাণক তুলে ধরেছি আমি। ফলে আমাদের হিস্ট্রি রিরাইট হইতে হবে। এটা কখনো হিন্দু স্টেট ছিল না, এটা কখনো হিন্দু রাজ্য ছিল না। 70 বছরের জন্য সেনরা এসেছিল, তাতে খুব একটা হিন্দু রাজত্ব 70 বছরে একটা দেশের পরিবর্তন হয় না। 70 বছরের মধ্যে বল্লাল সেন ছিল নিউট্রাল। লক্ষণ সেনের সময় কিছু চেষ্টা করা হয়েছে হিন্দুইজম চালু করার জন্য। ফলে 70 বছরের মধ্যে 30 বছর কিছু চেষ্টা করেছে, সেটা এই যে এখন যে হিন্দু দেখছি ওই সময় কিছুটা হয়েছে। আর বৌদ্ধদের পরে ছিল জৈনরা হিন্দু হয়েছে, ইসলাম আসার পরে জৈনরা হিন্দু হয়েছে, আর বুদ্ধিস্টরা হচ্ছে মুসলমান। ফলে এই ইতিহাস আপনাদের সামনে আমি যেটা সত্য তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে বাঙালি মুসলমানের, বাংলাদেশের জনমানুষের যে সিলসিলাটা হচ্ছে এরকম যে মধ্য এশিয়া, ইরান, ইরাক থেকে এসছে একটা বিশাল অংশ। আর বিপুল পরিমাণ এখানকার বৌদ্ধ যারা সমাজের মাথা, জ্ঞানী, মানে শান্তিপ্রিয়, এরা মুসলমান হয়েছে। তার মানে একটা বড় অংশ আসছে বাইরের থেকে। এর সাথে এই দেশের বিপুল পরিমাণ উচ্চ শ্রেণীর মানুষ, কারণ বৌদ্ধরা তো উচ্চ শ্রেণীর ছিল তখনও, এরা মুসলমান হয়েছে। তার সাথে মুসলমান হয়েছে অস্ট্রিক, সাঁওতাল, মুন্ডা, ওরাও কুল, মানে খাঁটি বাঙালি যারা, একদম আদি বাঙালি যারা। এই হচ্ছে এই দেশের জনমানুষের সিলসিলা। এইটাকে মিথ্যা ইতিহাস দিয়ে বলা হয়েছে যে নিম্ন শ্রেণীর হিন্দুরা চরা, চণ্ডাল, ডোম, ওরাও এরা মুসলমান হয়েছে, এবং এইটা আমাদের মুসলমানরা এখন পর্যন্ত বিশ্বাস করে। ফলে ইতিহাসের এই দিকটা নিয়ে আপনাদের লেখালেখি করতে হবে। আমার যে বইটার কথা বললাম বাঙালি ইতিহাস চর্চার পথের কাটা, এটা আপনারা চেষ্টা করবেন একটু পড়ার। এখানে আমি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করেছি যে এই ইতিহাস হচ্ছে বিকৃত ইতিহাস। এইগুলো ইতিহাসের দিক। এইটা আমাদেরকে আমাদের সাংস্কৃতিক আধিপত্য তৈরি করার রাস্তা তৈরি করে রেখেছে। ভাষার দিকে যেটা হয়েছে সেটা আরও খারাপ। ভাষাকে আমরা ভাষা হিসাবে দেখি, কিন্তু ভাষাকে কেবল ভাষা হিসাবে দেখলে চলবে না।
আমি 3টা প্রকল্পের কথা বলেছি, 2টা প্রকল্প নিয়ে কথা বলে ফেলেছি, ইতিহাসের বিকৃতি এবং ইতিহাসের বিকৃতির সাথে বাঙালির জাতিতাত্ত্বিক পরিচয় বিকৃতি, এটা বলে ফেলেছি। আপনারা মনে রাখবেন যে বাঙালি জাতি মানে আমি যেটা বলছি এর বাইরে না, আমি ঐতিহাসিক প্রমাণ দিয়ে বলেছি। বিপুল পরিমাণ বৌদ্ধ যারা সমাজে উচ্চস্তরের মানুষ এবং বহিরাগত পীর, যোদ্ধা, এবং যোদ্ধা জাতিতে ছিল বিপুল পরিমাণে। 2 লক্ষ সৈন্য এসছে বিভিন্ন সময়, তো 2 লক্ষ লোক তো এখানে মিক্স আপ হয়েছে, এবং তখন তো লোক সংখ্যা 20 কোটি ছিল না, তখন তো 50-60 লাখ লোক ছিল। এটা বুঝতে হবে এই পরিমাণটা। 50-60 লাখ লোকের মধ্যে 1 লক্ষ সৈন্য যখন ঢুকেছে তখন সেটা বিরাট একটা অংশ, প্রায় 1.5%। এর সাথে এসে যুক্ত হয়েছে 20-30-40% হচ্ছে বৌদ্ধ, যারা সমাজের মাথা একেবারে এবং জ্ঞানী মানুষ। তার সাথে অস্ট্রিকরা এসে যুক্ত হয়েছে। তখনও হিন্দু ধর্ম ছিল না, হিন্দু ধর্মের পরে এটা তৈরি হয়েছে। মুসলমানরা যখন ইসলাম ধর্ম যখন ফ্লারিশ করেছে, এই ইসলাম ধর্মের রিয়েকশন হিসাবে হিন্দু ধর্ম এটা সংগঠিত অবস্থায় গেছে। তখন জৈনরা হিন্দু হয়েছে আর বুদ্ধিস্টরা মুসলমান হয়েছে। এটা হচ্ছে মেইন ঘটনা। এবং এই ইতিহাস বন্ধ করার কারণে 2টা ঘটনা ঘটেছে। এক হচ্ছে আমাদের দেশে যত কবি সাহিত্যিক আছে, সে আপনারা যারা মনে হয় যে আমাদের পক্ষেও কথা বলতে চায়, তারাও সে সুযোগ খোঁজে কিভাবে নিজেকে বড় প্রমাণ করবে, কারণ তার মন তো নিচু হয়ে আছে। সে তো মনে করছে আমি তো চন্ডালের ছেলে, ওই মিথ্যার মধ্যে তো সে বসে আছে। ফলে সে এটা বিদ্রোহ করতে চায়, কিন্তু বিদ্রোহ করার সুযোগ খোঁজে তোমার ভুল রাস্তায় গিয়ে সুযোগ খোঁজে, হিস্ট্রিটা সে খোঁজে নেই। কিছুদিন আগে ফেসবুকে এক কবি চঞ্চল আশরাফ নাম, আপনার নাম শুনেছেন কিনা জানি না, সেটা পড় দিয়েছে যে আমরা যেহেতু লাফালাফি করি, আমরা তো হয় চাঁড়ালের ছেলে না হলে বহিরাগত মুসলমান, এর বাইরে আর কি। কি ভয়ঙ্কর দেখেন, একটা মানুষ একটা জাতিকে, গোটা একটা জাতিকে ভুল ইতিহাস গিলিয়ে তার মধ্যে চিরস্থায়ীভাবে হীনমন্যতার বীজ রুইয়ে দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর একটা ঘটনা। ফলে আমাদের যদি বেরোতে হয়, প্রথম কাজ হচ্ছে ইতিহাসের ওই জায়গা থেকে বের হওয়া এবং ইতিহাস পুনর্গঠিত করা, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা। এবং এর ফলে আরেকটা ঘটনা ঘটেছে যে এখন মুসলমানদের মধ্যে বাঙালিত্বের বিরুদ্ধে কথা শুরু হয়েছে। কেন? কারণ যে বাঙালিত্ব তারা হাজির করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিত্ব। ফ্যাক্ট হচ্ছে বাংলা জায়গাটা হলো আপনার বরিশাল, কুমিল্লার অংশবিশেষ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহের অংশবিশেষ, ময়মনসিংহ এবং খুলনার অংশবিশেষ। এটা হচ্ছে বাংলা এবং এখানকার মানুষ হচ্ছে বাঙালি। দীর্ঘদিন এখানকার মানুষ বাঙালি ছিল। 1352 খ্রিস্টাব্দে আপনার 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ নোয়াখালীর মানুষ, মানে আরব থেকে আসা বংশ পরম্পরায় নোয়াখালী থাকতো, সে নোয়াখালীর লোক, এই নোয়াখালীর লোক এসে সোনারগাঁ দখল করে ফেলে। 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, সেও একজন বাঙালি, বরিশালের, সে দখল করে ফেলেছে গৌড়, মুর্শিদাবাদের ওই পাশে যে গৌড়, মুর্শিদাবাদ না, রোহনপুরের ওই পাশে যে গৌড় আছে, সে দখল করে ফেলে। দেখে গোটা বাংলাটাই দখল হয়ে চলে আসে। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল খুব বুদ্ধিমান। ফখরুদ্দিন মুবারক শাহ মারা যাওয়ার পরে সে সোনারগাঁও দখল করে ফেলে, গোটা বাংলা দখল করে ফেলে, দখল করে পশ্চিমবঙ্গ দখল করে ফেলেছে। পশ্চিমবঙ্গ যখন দখল করেছে তো এটা তো বাংলার বাইরের অংশ। শামসুদ্দিন ইলিয়াস শাহ চিন্তা করছে যে দিল্লির বিরুদ্ধে টিকতে হলে এই এলাকার মানুষকে আমাকে এক করতে হবে। তখন সে বলে যে ঠিক আছে, তুমি পশ্চিমবঙ্গের মানুষ যারা, তোমরাও বাঙালি। তার মানে পশ্চিমবঙ্গের এরা বাঙালিই ছিল না, ভাষা ছিল বাংলা কিন্তু এরা বাঙালি ছিল না। শামসুদ্দিন ইলিয়াস শাহ বলছে, রাজনৈতিকভাবে পরিচিত করেছে তাকে বাঙালি হিসেবে, বলছে তোমরাও বাঙালি, অসুবিধা নাই, আমরা ভাই ভাই, আমরা বাঙালি। এবং ওখান থেকে অনেক হিন্দু যোদ্ধা নিয়ে আসছে, সে অনেক পাইক ছিল। ফলে পশ্চিমবঙ্গ যে আজকে চিন্তা করছে, পশ্চিমবঙ্গ আমাকে যখন যে ভাষায় গালাগাল করে আপনারা কল্পনা করতে পারবেন না, মানে কান গরম হয়ে যাবে এরকম ভাষায় গালাগাল করে আমাকে। এই কারণে যে থিওরিটার কারণে পশ্চিমবঙ্গের লোকেরা বাঙালি না। এটার ইতিহাস তো 1352 খ্রিস্টাব্দে তৈরি আছে, তো এটার ইতিহাস তো নতুন করে লেখার প্রয়োজন নাই। ভুসুকোপা বলছে যে বাঙালরা এসে পদ্মা নদীর বাহিয়ে এসে এখানে হামলা করে, গৌড়ে হামলা করে তছনছ করে দিয়ে গেছে, ভুসুকোপা চর্যাপদের। এটা তো প্রমাণ যে পদ্মার ওই পারে মানুষ হচ্ছে বাঙাল, তাই না? এগুলো তো অজস্র প্রমাণ আছে। তার মানে বাঙালি হচ্ছে এই যে বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, এইটার মানুষ হচ্ছে বাঙালি। আর শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজের স্বার্থের জন্যে, দিল্লির বিরুদ্ধে টিকা থাকার জন্যে, স্বাধীন বাংলাকে স্বাধীন রাখার জন্যে পশ্চিমবঙ্গের লোকদেরকে বলছে তোমরাও বাঙালি, আমরা এই দেশটা গোটাটাই বাংলা, আর আমি হচ্ছে বাংলার রাজা, শাহ এই বাংলা, আর তোমরা সবাই হচ্ছে বাঙালি। এই শামসুদ্দিন ইলিয়াস শাহর হাতে হচ্ছে বাঙালি জাতির রাজনৈতিক পরিচয়ের উৎপত্তি। আর জাতি তো আর কেউ তৈরি করতে পারে না। আমি তো আর বলতে পারি না যে ভাই অমুক আমার বাপ, জাতি তো আর একদিনে হয় নাই, জাতি তো 1000 বছর লাগে। এগুলো এক ধরনের স্টুপিডিটিও, যে জাতির পিতা বানানো, জাতির কোনো পিতা হয় না।
জাতির কোনো পিতা হয় না। যাই হোক, আমরা এই স্টুপিডিটির মধ্যে আছে, কিছু তো বলার কিছু নাই। রাজনৈতিকভাবে শামসুদ্দিন ইলিয়াস বাঙালি জাতির উৎপত্তি করেছে এবং পশ্চিমবঙ্গের লোকদেরকে বাঙালি বানাইছে। এর আগে আমরাই ছিলাম বাঙালি। ফলে এই বাঙালিত্বে বিশ্বাস করার প্রয়োজন নেই। তাহলে কোন বাঙালিত্বে বিশ্বাস করার প্রয়োজন? বিশ্বাস করার প্রয়োজন হচ্ছে মুসলমানদের হাতে বাংলা ভাষার জন্ম, মুসলমানদের হাতে বাঙালি জাতির জন্ম। এই কথাটা মাথায় বিশ্বাস করতে হবে আপনাদেরকে। বাংলা ভাষা হচ্ছে যে মুসলমানের যে ভাষা, সেটা হচ্ছে বাংলা ভাষা। প্রমিত বাংলা বাংলা ভাষা না। আমি আপনি যে ভাষায় সারাদিন কথা বলি, বিভিন্ন অঞ্চলের মানুষ সাধারণ যে কমন বাংলা, যেটা আঞ্চলিকতার বাইরে, যেমন সিলেটের একটা লোক, কুমিল্লার একটা লোক আর বরিশালের একটা লোক একসাথে হইলে কিন্তু সিলেটি ভাষায় কথা বলে না, বরিশালের ভাষায় কথা বলে না। আপনারা এটা খেয়াল করছেন? এটা কমন ল্যাঙ্গুয়েজ কিন্তু গ্রো করছে, আসতেছে, যাইতেছে, খাইতেছে, ঠিক আছে ভাই বলে না। এটা হচ্ছে মূল বাংলা এবং এটা সেই 1000 বছর 1500 বছরের বাংলা। আনফর্চুনেটলি যখন প্রমিত বাংলা এরা জোর করে ঢুকাই দিয়েছে আমাদের লেখার বাংলায়, তখন এই ভাষা মুখের মধ্যে আমাদের রয়ে গেছে। এবং এটা আপনারা দেখবেন সেই চর্যাপদ থেকে শুরু করে, চর্যাপদে যে ভাষার গড়ন, সেই শাহ মোহাম্মদ সগীর এবং একদম একদম আধুনিককালে আব্দুল হাকিম কিংবা মোহাম্মদ দানিশ, মোহাম্মদ জহুর, মোহাম্মদ দানিশ হলো হাওড়ার কবি, তার লেখা দেখবেন আর আমাদের মুখের ভাষা দেখবেন একদম হুবহু একরকম। তার মানে এইটাই হচ্ছে আমাদের মূলধারা বাংলা ভাষা। প্রমিত বাংলা সেটা আমাকে ধ্বংস করেছে। শুধু ধ্বংস করে নাই, প্রমিত বাংলায় যে কথা বলে তাকে আমরা জ্ঞানী মনে করি, তাকে সংস্কৃতবান মনে করি, তাকে মনে করি শিক্ষিত। এই ক্ষমতার কাঠামোর মধ্যেও এই ভাষাকে ঢোকানো হয়েছে। ফলে ভাষা, আমার ভাষার মধ্যে যা ছিল, ভাষার মধ্যে কি থাকে? ভাষার মধ্যে ইতিহাস থাকে, ভাষা বলার ধরনের মধ্যে ইতিহাস থাকে, ভাষার মধ্যে প্রবাদ বাক্য থাকে, ভাষার মধ্যে সমাজতত্ত্ব থাকে, আমার ধর্মতত্ত্ব থাকে ভাষার মধ্যে। যখন আপনি আপনার নিজের ভাষা ত্যাগ করবেন, তখন এই আপনার ইতিহাস, সমাজতত্ত্ব, ধর্ম সবই ত্যাগ করবেন আপনি। যে নতুন ভাষা নেবেন, সেই ভাষার ধর্ম, ইতিহাস, সমাজতত্ত্ব আপনার মধ্যে চলে আসবে। যেহেতু ভগীরথী অঞ্চলের 2 অঞ্চলের ভাষা এটা, ভগীরথের 2 তীরের শান্তিপুর, নদিয়া, এগুলোর ভাষা। ফলে এই ভাষার মধ্যে নদিয়া, শান্তিপুরের বিশিষ্টতার ছাপ আছে। আর ফোর্ট উইলিয়াম কলেজে এর মধ্যে ঢুকানো হয়েছে প্রচুর পরিমাণে আর্য সংস্কৃতি, সংস্কৃত ভাষার স্বভাব। ফলে এই ভাষা যা হয়েছে তার প্রমাণটা আমি আপনাকে বলি। এই ভাষায় বলতে হয় ধান বানতে শিবের গীত, এই ভাষায় বলতে হয় 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার ভাব, বলে না? হ্যাঁ, এই ভাষায় বলতে হয় লঙ্কায় আগুন রাখছে কি রাবণও শেষ হবে, আছে না? কি কি এরকম অজস্র প্রবাদ, যে প্রবাদের অর্থ বুঝতে হলে আপনাকে হিন্দু মাইথোলজি পুরাটাই মুখস্থ করতে হবে। তার মানে ভাষা কিন্তু ভাষা না, শুধু ভাষা সংস্কৃতি নিয়ে আসতেছে। ভাষার সাথে সংস্কৃতি, ভাষা হচ্ছে রক্তের মতো। এই রক্তের মধ্যে লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, ভাইরাস আছে, এভরিথিং ইজ দেয়ার। ফলে যখন আপনার সমাজে এই ভাষাটা ঢুকছে, এই জিনিসগুলো আপনার মধ্যে ছড়ায় পড়তেছে। যে কারণে এই দেশের একটা ছেলে, মুসলমানের ছেলে, সে হচ্ছে ইসলামী মাইথোলজি জানে না, ইসলাম ধর্মটাকে ভালো করে জানে না, কিন্তু সীতা কোন জায়গায় বনবাসে গেছিল, রাম কি করছিল, এগুলো সে ভালো করে জানে, কারণ ভাষার কারণে তার শিখতে হয়েছে তার। ফলে যে সাংস্কৃতিক আধিপত্য, এটার বড় একটা হাতিয়ার হচ্ছে ভাষা। ওই ভাষা থেকে আমাদের বাইরে হতে হবে। আমাদের যে মুখের ভাষা, যে ভাষার কথা বললাম, সর্বাঞ্চলের মানুষ কথা বলে, কমন ল্যাঙ্গুয়েজ যেটা বাংলাদেশের, এই ভাষায় লিখতে হবে। এই মুভমেন্ট আমি গত 4 বছর ধরে, 5 বছর ধরে প্রকাশ্যে করতেছি। এর আগে হচ্ছে নানাভাবে করতেছিলাম। আমার বাংলার ইতিহাস চর্চার বইয়ের পথের কাটা বইটা হচ্ছে এই ভাষায় লেখা। এই জন্য বললাম যে এটা পড়তে, মুখের ভাষায় লেখা। এবং এই নিয়ে মানুষের কারো কোনো প্রতিবাদ নাই, সবাই বলছে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের বুঝতে সমস্যা হয় না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি লেখালেখি করেন, আপনারা চিন্তা করে দেখেন এই ভাষায় লেখেন। এটা একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ। সারাক্ষণ যে ভাষায় আমি চিন্তা করি, যে ভাষায় আমি স্বপ্ন দেখি, যে ভাষায় ভাবি, সেই ভাষায় যখন আমি লিখবো, সেই লেখা তো স্মার্ট হবে। আর আমি যদি এটা 3টা অভিধান নিয়ে, 5টা ডিকশনারি নিয়ে, ইতিহাসের বইয়ে নিয়ে আমি লিখতে বসি, তাহলে তার পরিণাম কী হবে? আড়ষ্ট একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে, এটা আড়ষ্ট একটা সাহিত্য তৈরি হবে, যেটা হয়েছে আমাদের এখানে। এখন এরা যতই বলুক যে বিয়ে পুনর্বাসন হয়ে গেছে রবীন্দ্রনাথের মধ্যে, এটা বললে কোনো কাজ হবে না। বিয়ে পুনর্বাসন হচ্ছে মানে আমার এই ল্যাঙ্গুয়েজকে, আমার নিজের ল্যাঙ্গুয়েজকে ফেরত আনা। এটা তো আমার মূল ভাষা। প্রমিত ভাষার তো কোনো মূল নাই। প্রমিত ভাষা বলতে সংস্কৃত, সংস্কৃত থেকে বাংলা ভাষা আসছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। সংস্কৃত ভাষা আপনারা জানলে অবাক হবেন। সংস্কৃত ভাষার প্রথম টেক্সট হচ্ছে 1167 খ্রিস্টাব্দের প্রথম টেক্সট। আপনারা যখন এরকম বিতর্ক যদি পড়েন, আপনারা জিজ্ঞেস করবেন যে সংস্কৃত ভাষা যে বাংলা ভাষাকে জন্ম দিছে, সংস্কৃত ভাষার প্রমাণ কি? সে বলবে রামায়ণ, মহাভারত 5000 বছরের পুরনো। আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি জেনে বলতেছেন? রামায়ণের সবচেয়ে পুরনো টেক্সটটা হলো 1167 খ্রিস্টাব্দে, ক্রিটিক্যাল রামায়ণ এডিশন বলে, সেটা আছে হচ্ছে আপনার বন্দরনায়ক রিসার্চ ইনস্টিটিউটে, বোম্বেতে। এটা হচ্ছে সবচেয়ে পুরনো 1167 খ্রিস্টাব্দে। যে ভাষার বই পাচ্ছি আমি 1167,
আর যে ভাষার বই পাচ্ছি আমি 8ম শতকের চর্যাপদ, এখন আমি বলতেছি এইটা হচ্ছে এটার সন্তান। আসলে সংস্কৃত ভাষা কোনো মানবীয় ভাষা ছিল না। তার আরেকটা প্রমাণ আছে, রামায়ণের 10ম কাণ্ডে আছে, হনুমানকে বোঝাইয়া পরে পাঠাইতেছে সীতাকে উদ্ধার, সীতার কাছ থেকে নিয়েও জানার জন্য। তখন এক পর্যায়ে বলতেছে, হনুমানকে বলতেছে, এই তুমি যখন সীতাকে দেখবা, খবরদার তুমি কিন্তু সংস্কৃত ভাষা বলবা না, তুমি মানুষের ভাষা বলবা। তার মানে সংস্কৃত মানুষের ভাষা ছিল না, এটা একটা প্রমাণ। সংস্কৃত ধর্মের ভাষা ছিল, সংস্কৃত ধর্মচর্চার ভাষা ছিল। ফলে এই মিথ্যার উপরে তৈরি করা হয়েছে এটা। তাহলে কি বাংলা ভাষা? কি বাংলা ভাষা হচ্ছে এই বৌদ্ধিস্টদের যে ভাষা ছিল, এখানে বৌদ্ধিস্টদের যে ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজের সাথে মুসলমানের ল্যাঙ্গুয়েজের মিশ্রণ, সেটা হচ্ছে বাংলা ভাষা। এর বাইরে আর কোনো থিওরি নেই, এর বাইরে আর কোনো থিওরি নেই, এবং সেই থিওরি বিশ্বাসের প্রয়োজন নেই। একইভাবে বাঙালির সংস্কৃতি হচ্ছে বুদ্ধিস্ট কালচারের সাথে এই যে বহিরাগত বাঙালিদের কালচারের যে মিশ্রণ, এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। আমাদের এই বাঙালির সংস্কৃতি যে বয়ান আছে, সেটা বিশ্বাস করার দরকার নেই। বাঙালির সংস্কৃতি কোথায় খুঁজবেন? খুঁজবেন হচ্ছে জীবন আচারের মধ্যে। আপনার গ্রামের মানুষদের দিকে তাকায় দেখেন, ও কি রবীন্দ্রনাথ দিয়া সকালবেলা শুরু করে তার জীবন? সে রবীন্দ্রনাথকে চিনেই না সে। ফলে এই যে সাদা কাপড়, লাল পাড়ের সাদা শাড়ির যে কালচার, তো ও তো জানে না সেটা। তো আপনি ওর কাছ থেকে নেবেন, ওর কাছ থেকে নেবেন কেন আপনি? সেটা তো তাহলে ওই যে ইউরোপের মতো হবে জ্ঞান চর্চা। পূবকে জানার জায়গা হবে লাইব্রেরি। পূব যেখানে পড়ে আছে এত বড় একটা জায়গা, সেখানে এসে জানতে যাচ্ছে না, জানতেছে লাইব্রেরিতে। একই ঘটনা আমরা এখনো করছি। ফলে বাঙালিত্বের প্রতি আমাদের বিরূপ হওয়ার কোনো কারণ নাই। বাঙালিত্ব আমাদের, বাংলা ভাষা আমাদের। এই ভাষা যদি বজায় থাকে প্রমিত বাংলা, ফলে এই যে আধিপত্য, এই আধিপত্য আমরা কোনোদিন বেরোতে পারবো না। এই আধিপত্য থেকে বাইরে হইতে হলে মুখের ভাষা সুচিন্তিতভাবে আপনারা আমার বইটা পড়বেন, 2টা বইই পড়বেন। কারণ ভাষার উপনিবেশে বলছি যে আমার ভাষা কী হওয়া উচিত, কেন হওয়া উচিত। আর এই বইটাতে আমি প্র্যাকটিক্যালি ওই ভাষায় লিখে দেখাইছি যে এই ভাষায় গুরুতর চিন্তা করা সম্ভব। এই ছিল আমার বক্তব্য আজকে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়েছি যে উপনিবেশের জ্ঞান তত্ত্ব, তার উপর দাঁড়িয়ে আছি আমি। তার উপর দাঁড়িয়ে আমি যত বইই রচনা করি, সমস্ত বই ভুল হতে বাধ্য। সেটা কীরকম? সেটা হচ্ছে এইরকম যে আপনাকে বলা হলো সমুদ্রের পানি দেখতে, আমি সমুদ্রের পানি দেখতে চাই। তো সমুদ্রের পানি দেখতে চান, যে ঠিক আছে ভাই, আপনি উত্তর দিকে চলে যান, গাজীপুর ধরে যাবেন সোজা, তারপর হাতের ডাইনে দেখবেন এটা সমুদ্র। তো আপনি কোথায় পৌঁছবেন? ব্রহ্মপুত্রে। তো আপনি এখানে মহা আনন্দের সমুদ্রের মধ্যে চিন্তা করতেছেন, এত বড় সমুদ্র, 1 কিলোমিটার চওড়া, কী সুন্দর সমুদ্র, এখানে কাশবন আছে। তা আপনি যে সমুদ্রের বিবরণ লিখবেন, সেই বিবরণে বলবেন যে সমুদ্রে কাশবন আছে। ওই পারে অনেক জেলে টেলে দেখলাম মাছ মারতেছে, এবং সমুদ্র প্রায় 1 কিলোমিটার চওড়া, আর লম্বায় অনেক, সেখানে আবার চড়া আছে। সেই সমুদ্রের বিবরণের উপরে দাঁড়ায় আপনি এরপরে যত ইতিহাস তৈরি করবেন, সমস্ত ইতিহাসই ভুল। ফলে 19 শতকের ইতিহাস, সমাজতত্ত্ব, সমস্ত জ্ঞানতত্ত্ব ওই বানোয়াট হিন্দুত্ববাদী রেনেসাসের উপর দাঁড়ানো বানোয়াট জ্ঞানতত্ত্ব। এই জ্ঞানতত্ত্বের উপর দাঁড়ায় আপনি যা কিছু করবেন, আপনার সেই ভুল হইতে পারে। ফলে আপনি যখন বিয়ে উপনিবেশনের কথা লিখবেন 19 শতকের জ্ঞানতত্ত্বে দাঁড়ায়, ফলে আপনার মনে হবে রবীন্দ্রনাথ বিয়ে উপনিবেশন করে ফেলছে। প্রবলেমটা কোথায় বুঝছেন আপনি? কারণ যে দুরূহ ভাষা মধুসূদন চর্চা করেছে, রবীন্দ্রনাথ তার তো সহজ করেছে, তো রবীন্দ্রনাথ করে ফেলেছে উপনিবেশন। কিন্তু আসলে যে মূল ভাষাটাই বাদ দিয়েছে, মূল ভাষাটাই যে এখন আমাদের মুখের, আমাদের ভাগ্য বলো আমাদের মুখে এই মূল ভাষা বাংলা ভাষাটা রয়ে গেছে। এখনই সময় প্রচুর পরিমাণ পোলাপান কিন্তু ফেসবুকে এই ভাষায় লিখতেছে। আপনারা খেয়াল করেছেন এটা? এখনই সময় লেখায় নিয়ে আসা। আমি একটা বই লিখেছি, সেই বই অনেক বিক্রি হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। সেটা লিখে আপনাদেরকে দেখাইছি যে এই ভাষায় লেখা যায়। এই বছর আমার একটা উপন্যাস বেরোচ্ছে এই ভাষায়। আপনারা দয়া করে যারা লেখেন, এই ভাষায় লেখেন, এবং প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা, আমি হেল্প করবো আপনাদেরকে। এই ভাষা এবং ইতিহাস, এই দুই আধিপত্য থেকে যদি বেরোতে না পারেন, আপনার ইতিহাসকে যদি পুনর্গৃহীত করতে না পারেন, আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি 12 শতকে এই বাংলাদেশের সবচেয়ে বনেদি গোষ্ঠীটা মুসলমান হয়েছিল, আমরা সেই জ্ঞান পিপাসু, সাধক, শান্তিপ্রিয় বৌদ্ধ এবং বহিরাগত যেসব সুফি আধ্যাত্মবাদী লোক এবং বিপুল পরিমাণ তেজি সৈনিকদের বংশধর, এটা যে পর্যন্ত আপনি বিশ্বাস করতে না পারবেন, সেই পর্যন্ত আপনার হীনমন্যতা দূর হবে না। এবং এরা এই বেনিয়াদের পাচাটা, যে কলিকাতার সমাজ, এই সমাজের সাথে যে সাধারণ হিন্দু এবং মুসলমানদের সম্পর্ক নাই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। জন্মভূমিকে ত্যাগ করে কোনো জ্ঞান চর্চা করা সম্ভব না। একইভাবে আপনার যে সিলসিলা,
সংস্কৃতির সিলসিলা এবং জ্ঞানের যে সিলসিলা, এটা ত্যাগ করে সম্ভব না। এই যে দেখেন কীভাবে ভাষা চেঞ্জ হয়। আমি আমার লেখালেখিতে গত 10 বছর ধরে সিলসিলা কথাটা ব্যবহার করছি, অথচ এটা বাংলা একটা কথা আছে। বাংলা মানে প্রমিত বাংলা, পরম্পরা। পরম্পরা একটা এমন একটা শব্দ, এটা বিশেষ কিছু প্রকাশ করে না, কিন্তু সিলসিলা যদি আপনি একটা মূর্খ লোকের সামনে গিয়ে বলেন, সে বুঝবে। তার মানে আমার যে ভাষার শোনিত, আমার ভাষার যে রক্ত, সেই রক্তের মধ্যে সিলসিলা রয়ে গেছে, আর এটা জোর করে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। ভাষাটাকে আপনারা নেন, ইতিহাস বিকৃতির জায়গাটা কাটায় ওঠেন, যে জ্ঞান চর্চাই করেন, হাদিসেই করেন, কোরআনেই করেন, কিন্তু এটা মাল্টি ডাইমেনশনাল জায়গায় এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এবং আপনারা বিশ্বাস করেন আল্লাহর হস্তে যে এই বাংলা ভাষা মুসলমানের ভাষা এবং এই বাঙালিত্ব মুসলমানের বাঙালিত্ব। এই জমি আমার, এই জমিনের যা কিছু সেটা আমার। সবাই ভালো থাকবেন।